স্যার শুরু করেন। স্যার শুরু করুন। আসসালামু আলাইকুম। সবার প্রতি আমার আন্তরিক সকলে শুভেচ্ছা রইল। সকলে মাইক্রোফোনটা অফ করে রাখবেন। আর যদি প্রশ্ন করার থাকে তাহলে আপনার আলোচনা শেষে অবশ্যই প্রশ্ন করবেন। হ্যাঁ, ক্লাসের মধ্যে না প্রশ্ন করাই ভালো, তাহলে আপনার আলোচনায় ব্যাঘাত ঘটবে। ধন্যবাদ। আজকে ক্লাসটা রেখেছিস একটা মারাত্মক ধরনের মেডিসিন। অনেকে কিছু হয়তো লেগেছিস প্রয়োগ করে ফেলে, লেগেছিস কিন্তু একটা ডেঞ্জারাস জিনিস। এটা অপপ্রয়োগ হলে এটা সংশোধন করার মতো কোনো মেডিসিন নাই। যাই হোক, লেগেছিস ওষুধটা দক্ষিণ আমেরিকার সুরুকোকো নামক এক বিষধর সর্পের বিষ হতে এই ওষুধটি প্রস্তুত করা হয়েছে। এটার প্রভাব ছিলেন ডাক্তার হেরিং। 1828 খ্রিস্টাব্দে 28শে জুলাই এই ঔষধ আবিষ্কার করেন। মাইজমের দিক থেকে গভীর শরীর, সাইকোটিক ও সেভিলিটিক ঔষধ। প্রথমেই এই ওষুধটা একটা সাবধানতার বিষয় বলি। তার সাবধানতা হলো সর্প বিষ হতে প্রস্তুত, তাই এই ঔষধ প্রয়োগে সাবধানতা অবলম্বন করা বাঞ্ছনীয়। শুধু এই ঔষধ কেন, প্রতিটি ঔষধের ক্ষেত্রে একই নিয়ম, যেন ভুল প্রয়োগ না হয়। তবে সর্প বিষ বলে এই ঔষধে তো একটু বাড়তি সতর্কতা অবশ্যই থাকা উচিত। কারণ এই ঔষধের ভুল প্রয়োগে মানুষের মন ও দেহটি বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার প্রতিকার সম্ভব নাও হতে পারে। বাস্তবিক অর্থে আজ যদি আমরা সমাজ, সংসার, দেশ বিদেশ যেদিকেই তাকাই না কেন, দেখা যায় মারামারি, কাটাকাটি, খুনাখুনি, যুদ্ধ বিগ্রহ সবই যেন স্বার্থ ও হিংসার বশবর্তী হয়ে লেগেই আছে। আর তাই এমন অবস্থায় এই ওষুধের প্রয়োজনীয়তাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মনুষ্য মন যেন আজ সর্বসদৃশ্য। তাই প্রথমত এই ওষুধের মানসিক স্তর থেকেই এর রূপরেখা অঙ্কন করা যায়। লেগেসিডি রোগীরা সাধারণত আত্মসচেতনা মূলক হয়। আত্মহমিকা, ক্রোধ, ঈর্ষা, ঘৃণা, প্রতিশোধ প্রবণতা ও নিষ্ঠুরতা ভিন্ন আর যেন কোনো প্রকার সৎ প্রবৃত্তি লক্ষ্য করা যায় না। সর্পের ন্যায় ধ্বংসাত্মক প্রবৃত্তি কেবল লেগেসিডের রোগীতে দেখা যায়। আর এই প্রবৃত্তিগুলো তার একান্তই অহংকার ও আত্মপ্রীতির অবস্থা এবং উন্মাদ লক্ষণের প্রায় কাছাকাছি একটা অবস্থা বলাও চলে। সন্দেহ প্রবণতা, স্পর্শকাতরতা ও বাচালতা তার অপর দিকগুলোর পরিচয় বহন করে। প্রতি পদক্ষেপে সে সকলকে সন্দেহ করে। এতই সন্দেহ প্রবণ সে, এমনকি নিজ পুত্র, কন্যা, স্বামী, স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, নিকটতম বন্ধু বান্ধব সবাইকে সে সন্দেহের চোখে দেখে। এক জায়গার মধ্যে একটা কথা, সবচেয়ে বড় কথা হলো যে সন্দেহ প্রবণ ওষুধ কিন্তু অনেক ওষুধই আছে হোমিওপ্যাথিতে, যেমন রেকিসিস, আইএলসিএমএস, রাস্টক্সও আমরা পাই। তবে প্রত্যেকটি ওষুধের নিজস্ব কিছু গতিধারা আছে, সেই বিষয়গুলো সেই ব্যক্তিত্ব বোধটাকে সবসময় সামনে রাখতে হয়। দেখে তবে ওষুধ প্রয়োগের চিন্তা ভাবনা করতে হয়। যাই হোক, শুধু তাই না, রোগী যদি হয়, কেউ যদি একটু দূরে, তার থেকে একটু দূরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলে এবং কোন ক্রমে যদি উদ্দেশ্যহীন ভাবে তাদের দৃষ্টি লেগেসিডের রোগীর উপর পড়ে এবং তা সে দেখতে পায়, তখন সন্দেহের আর সীমা থাকে না। সে তখন ভাবতে থাকে, এই বুঝি তাকে নিয়ে ওরা গভীর কোনো ষড়যন্ত্র করছে, হয়তো তাকে বিষ প্রয়োগে হত্যা করবে। এমনকি সন্দেহ বশত সে ঔষধ খেতেও চায় না এবং কারো প্রতি সন্দেহ দেখা দিলে
শত চেষ্টাতেও দূর করা যায় না। নিজের প্রতি কেবল তার মমত্ববোধ, আর সকল কিছুতেই সে উদাসীন। ফলে অপরের প্রতি তার হিংসাদ্বেষ, সন্দেহ ও অবিশ্বাসের দরুন কেউ তার প্রিয় পাত্র হয়ে উঠতে পারে না। সবাই তাকে সম্মান করুক, উচ্চাসনে প্রতিষ্ঠিত করুক, এরূপ দাম্ভিকতার ভাব মনের মাঝে প্রস্ফুটিত হয় এবং সর্বক্ষেত্রেই নিজেকে সর্বগুণ সম্পন্ন বলে মনে করে। অহংকারের আত্মতৃপ্তিতে সে সর্বদাই বিভোর থাকে। কেউ তার ইচ্ছার বিরুদ্ধে গেলে বা সমালোচনা করলে কারো আর রক্ষে নেই। অবিশ্রান্ত গালি অভিসম্পাতে তাকে নাজেহাল করে ফেলে। কেবল কেউ যদি তার মন জুগিয়ে চলতে পারে কিংবা তার বশ্যতা স্বীকার করে লয়, তাকেই সে কেবল বিশ্বাস করে। লিগেসিজের রোগীরা নিজের অযোগ্যতাকে কখনোই স্বীকার করে না। তার দ্বারা কোনো অন্যায় কাজ বা অঘটন ঘটলেও এতে তার দোষের কিছু আছে বলে স্বীকার করে লয় না। এই যে বিষয়টা এখন মনে করো যে সাইকোপ্যাথ করে আমরা বলি যে সাইকোপ্যাথ, এত সাইকোপ্যাথ, অত সাইকোপ্যাথ, সাইকোপ্যাথ তো লিগেসিজের মতো সাইকোপ্যাথ আর কেউ আছে নাকি? দেখেন কি অবস্থা, মারাত্মক ধরনের। এই যে আমরা রোগের নাম নিয়ে বিষয়গুলো আলোচনা করি, সেখানে মূল বিষয়গুলো ওষুধের চরিত্রগুলো যদি আমরা খুঁজে নিই, তাহলে এর ভিতর থেকে এমন কোন রোগ নাই যে ওই ওষুধের মাঝে তাদেরকে আনা যাবে না। এরা সাধারণত জ্ঞান পাপী হয়। সে জানে এমন করলে অন্যায় হবে, এটা করা ঠিক নয়, অথচ না করে থাকতে পারে না এবং তাতেই সে আনন্দ পায়। এই যে আমি এতক্ষণ যাবৎ লিগেসিজের মানসিক লক্ষণের কথাগুলো বললাম, তার মধ্যে সন্দেহপ্রবণ যে রূপটি আমরা দেখতে পাই, তা যে সাইকোলজিক দোষতে এসে থাকে তা আমরা সবাই জানি। কিন্তু তার যে উদ্ধত্ত আচরণ, তা থেকে নিজের ক্ষতি হলো, তার হিংসা বৃত্তিটি চরিতার্থ করতেও সে স্বর প্রেরণায় পিছপা হয় না। এই যে এখানে আমরা যে উগ্রতাটি দেখতে পাই, তা কিন্তু সিভিলির দোষ ছাড়া কখনোই আসতে পারে না। একটা ঔষধকে আমরা সবসময় কি দিয়ে জানবো? এমডি কে মোহাম্মদ কিছু বলতে যাচ্ছেন? মাসুদ সাহেব কি কিছু বলতে যাচ্ছেন নাকি? না স্যার, হাত পড়ে গেছে, আমি শুনছি স্যার। না, আচ্ছা, হাত দেখলাম এই জন্য। আচ্ছা, ঠিক আছে। ও আচ্ছা, সুতরাং এই যে কথাটা বললাম যে খেই হারাই যাবো, যে ওই যে ওষুধগুলো আমরা পড়লে ওষুধের ভিতর থেকেই কিন্তু আমরা অ্যাক্টিভিটিস গুলা দিয়ে একটা মাইজম সিলেকশন করতে পারি। মাইজমটাকে আমরা ফাইন্ড আউট করতে পারি কিভাবে? এই একটা ওষুধের যা পড়তেছি তার ভিতর থেকে তার যে কি রূপ, কি নেচার, কখন কি করতেছে, কি অবস্থান তার, সেটা দিয়ে কিন্তু আমরা একটা রুগী বুঝতে পারি তার ভিতরে কি কি মাইজম থাকতে পারে। কারণ এনে সন্দেহ প্রবণ সাইকোটিকে নির্দেশ করতেছে। এই যে এনে উগ্রামী ভাব, অহংকার, ধ্বংসাত্মক মনোপ্রবৃত্তি, এগুলা সিভিলিটি গ্রাউন্ড ছাড়া কখনোই আসবে না। তাহলে কি পাইলাম? দুইটা জিনিস পাইলাম, সাইকোটিক, সিভিলিটি। আচ্ছা, এখন এইভাবেই কিন্তু এইগুলা জানা থাকলে সাইকোসিসের রূপ কি, সাইকোসিসের গতিধারা কি, সিভিলিটির গতিধারা কি, সোরার কি বিষয়বস্তু, সেইগুলো জানা থাকলে এই যখন একটা ওষুধ আমরা পড়তে যাব, সেই ওষুধের মাঝে রোগীটার মানে এই ঔষধটার যে যে নেচার গুলো প্রকাশ পায়, তা দিয়ে তো আমরা বুঝতে পারবো যে এটা কোন কোন আপনার ইয়ার আওতাভুক্ত, ওই মাইজমের আওতাভুক্ত। তারপরে যদি দুইটা মাইজম কখনো কোনো ওষুধে থাকে, সুরা তো থাকবেই, সুরা ছাড়া কোনো ওষুধই হয় না, হবেও না। সুতরাং সাইকোটিক হোক, সিভিলিটি হোক, পেছনে সুরা থাকবেই। সুতরাং সুরার এটাকে মিশ্রণ ঘটায়। এই যে সুরা মিশ্রণটা ঘটায় একটু বিভিন্ন রূপ তৈরি করে। আচ্ছা, রূপ তৈরি করে দুইটা, এই যে তিনটার মিশ্রণ, এই জায়গায় যে তিনটা মিশ্রণ ঘটে, এটা যে ওষুধে থাকবে সেই ওষুধে অনেকেই কিন্তু অনেক সময় দেখা যায় যে সাইকোটিক বা সিভিলিটিক লেখা থাকে ওষুধের নিচে, যে সাইকোটিক
সাইকোটিক বা সিভিলিটিক ওষুধ এরকম লেখা থাকে, কিন্তু যদি এই দুইটা লেখা থাকে চোরা থাকবে তো আমি জানতেই আছি। সুতরাং তিনটা সমন্বয় ঘটলে এই শরীরে বা এই ওষুধটা যে একটা টিউবারকুলার দোষের ঔষধ সেটা বিবেচনায় আনতে হবে, সেটা মনে রাখতে হবে। লেখা না থাকলেও সেই ওষুধটাও কিন্তু একটা আপনার টিউবারকুলার দাঁতের মেডিসিন হবে, তবে টিউবারকুলার আমরা দোষ হিসাবে দিব, কোনো মাইজম হিসাবে নয়। অনেকেই মাইজম মাইজম বলে, এখন তো ক্যান্সার মাইজমেরও কথা বলে, এইগুলো সব একটু নিজের বেশি হাইলাইট করা, এদের কোনো ভিত্তি নাই, এগুলোর দরকারও পড়ে না, এবং সর্বোপরি আরো দরকার পড়ে না, আমরা মাইজম খোঁজারই দরকার পড়ে না। কেননা রোগীর চরিত্র, নেচার, রোগ লক্ষণ গুলা যে পর্যায়ে পৌঁছে আছে সেইটা আঙ্গিকে যে ওষুধটা সিলেকশন হবে সেইটাই তার মাইজম কভার করবে, এর সাথে বড় সত্য আর নাই। সুতরাং মাইজম মাইজম করে আমরি করে মানুষের কত চিল্লা পাল্লা করে জান লুটায় ফেলায়, সব কারণে প্রতিবাদ করছি আমি। এইগুলা বাড়তি কিছু দেওয়া নেই, মূল বিষয়টা শিখায় নেওয়া, হোমিওপ্যাথিটাকে তুলে ধরা, হোমিওপ্যাথিটা আসলে কি, কিভাবে তার ট্রিটমেন্ট করতে হবে। এই যে আমি ওই দিন একটা রুগীরে একটা আপনার সিজোফ্রেনিয়া একটা রুগীরে ওষুধ চিকিৎসা করতেছি, একটা পর্যায়ে মানুষের কিছু ভুল থাকবে ডাক্তারের, এটাও ঠিক, কিন্তু ভুল থাকলে সেই ভুল যে ভুল বা এই আপনার ভুল করেই প্রয়োগ করেছে না বুঝতে পারি না সেই জন্য তা না, কিন্তু কারণ এমন 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 অনেক সময় ঘটনা ঘটে কিছু ওষুধ কাজ করতে করতে সম্পূর্ণ করতেছে না মনে করে, তো তার শারীরিক নিদর্শন বা আরো কিছু জানতে গিয়ে হয়তো মনে হলো এই ওষুধ দেওয়া দরকার। বা আমিও ঠিক তেমনি একটা রুগীকে তার আচের উপরে নিয়ে করে নির্ভর করে, যেহেতু প্রত্যেকটি বড় বড় ডাক্তার আগেকার ডাক্তার বুঝে গেছে যে যদি শরীরে আচের সদৃশ উদ্বেগ থাকে বা কখনো ছিল এরকমও ইতিহাস থাকে, তবু তার জন্য একবার চূড়া প্রয়োগ করতে হয়, করার নিয়ম আছে। তা আমি চূড়া প্রয়োগ করতে একটু বিরূপ প্রতিক্রিয়া হলো, তেমন কিছু হয়ে যায় না, আমি তো এমনিতেই ওষুধ খাওয়াই না রুগীরে, একটা পুস্তকানে গুলাই নিয়ে তারপরে এটারে 2 গ্রাম 1/2 গ্রাম সেই মাঝে নিয়ে তার থেকে 2 ফোঁটা নিয়ে আবার 8 গ্লাস 10 গ্লাস 20 গ্লাস থেকেও নিয়ে খাওয়া না খাওয়াই চারটেও বলি, এরকমও করি। যাই হোক তখন এবং কাজও হয় বেশ ভালো। যাই হোক তখন একটু এলোমেলো ভাব আসলো, তখন আগে এই মেয়েটা আপনার আছে কথাবার্তা শুনতো না, এই যে মারামারি করতো না, আবার উগ্র মেজাজের ছিল না, একটু হঠাৎ করে সে পা গুলা ধপ 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 করে ফেলে ফেলে হাঁটতে থাকে, তো তার বাবা কমপ্লেন করলো এই ঘটনা। কি যে একটু এরকম তো করতেছিল না, ধপ ধপ করে হাঁটে, লাফায় লাফায় হাঁটে, একটু বাড়তি বিষয় চিন্তা করে, তার ছাত্রী ছিল না সে, এবং অঙ্কের প্রতি তো তার কোন মানে গেছে না কোনো সময়, এতই অঙ্কে সে যুগ যুগ ভুল করে একমাত্র সিভিলিটিক মাইজমের পেশেন্টরা হিসাব হিসাব ভুল করে, অঙ্কে মানে মারাত্মক ধরনের কাঁচা থাকে অঙ্কে, তখন সেটা নিয়ে তাকে সিভিলিয়াম প্রয়োগ করলাম। ওই যেভাবে 2 ফোঁটা ওষুধ দিয়ে ব্রাশ পর্যন্ত নিয়ে ওখান থেকে চামিচটাকে তাকে চাটানো হয়েছে, নাড়া চাড়ার পর চামিচটা ভেজা অবস্থায় তাকে চাটতে বলা হয়েছিল। এইভাবে 10-15 দিন গেপে গেপে 2 ডোজ দেওয়ার পর মানে মানে ওদেরই যে একটা প্রাণ খোলা একটা হাসি, মনে হয় আমার সাল ফোন দিয়ে বলতেছে বেশ ভালো, খাওয়া দাওয়া রেগুলার করতেছে, ঘুমাচ্ছে, ওই বাড়তি কিছু নাই, এমন দেখেন এই বিষয়গুলা এটা নিজেরই কিন্তু বুঝে আমাকে কি বলা ছিল যে রুগীরা ধপ 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 করে হাঁটতেছে এরকম করে পাবেন, কিন্তু বুঝতে হবে কেন আমরা যত বেশি পড়াশোনা করতে পারবো, যত বুঝতে পারবো ওষুধ গুলারে, যত রুগীরা চিনতে পারবো, মাইজম সম্পর্কে যত রুগীকে অনেক কিছুই আমরা বইয়ে পাই না, কিন্তু আমাদের ধারণা করে নিতে হয়, সেই বিষয়টা যোগায় দেয়। এটা একান্ত মানে এটা মানে বলার মতো না, এত
প্রথম জিনিস। আপনি কম্পিউটার গুলো দিবেন, খুব শু করবেন, বাইরে থেকে আপনার কি জন্য কম্পিউটার দিবে দেয় দিলেই সেই ওষুধ আইছে যে অমুক থেকে এতগুলো ওষুধে ফার্স্ট গ্রেডের ওষুধে এসে দেয় যে প্রেসক্রিপ্ট করে দেয়, কাজ করেন অনেক ক্ষেত্রে। কারণ এখানে দর্শন নাই। একটা প্রশ্ন যদি করা হয় যে রিপোর্ট কি জানো বলো, এই প্রশ্ন করা যায় মেডিকেল ডোজ গুণ কি কি। প্রশ্ন আসলে ওই রিপোর্ট সম্পর্কে প্রশ্ন আছে, রিপোর্টের জন্য আলোচনা করো। কেউ কি প্রতি আজ করতো এর সম্পর্কে আলোচনা। আর থেকে অনেক কিছু, যে একটা রুগীর বাম দিকে পেটের মাঝে বেশ পুরা বলতে মানে একটু অনেক মনে করেছে পালসে করবে সেই করবে করতে করতে কাজ হলো না, তো আমার ফোন দিয়ে বলছে তো ওষুধ চিকিৎসা করেন, দেন ওষুধ, সমস্যা কি? এই ফটো আর আমার সাথে আর কোনো যোগাযোগ নাই। হ্যাঁ, অবশ্য তার আবার বোনটা চিকিৎসা দিল, তার ওয়াইফের বিষয়ে আলাপ করে সে অন্য জায়গায় ওষুধ টষুধ খাওয়াইলো টাওয়াইলো, খাওয়াইটা সার সেটা তো ফাঁকে না গলে না, জ্বালা যন্ত্রণা এসে গেছে। তার হিস্ট্রি নিয়ে অ্যাটেক করে নিয়ে যে কেমন একটা মেডিসিন যে এত প্রচন্ড অবস্থায় সে চলে আসছে, অনেকটা উঁচু হয়ে ফুলে আছে, কাল হয়ে আছে, মানে কি একটা বিশ্রী কাণ্ড, সবাই ভয় পাইতে আবার সুইচ আমরা ক্রুজ ভয় করবো এরকম করছে নাকি। মেডিসিন দিয়েছিলাম তার ব্রায়ানিয়া, মেডিসিন ব্রায়ানিয়া দিলাম। ব্রায়ান দেওয়ার পর আস্তে 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 3-4 দিন পরে সেটা আস্তে আস্তে নরম হয়ে পরে তারা, আমি কিছু খোসানো টোসানো লাগবে, কিছু করবেন না। তো তারা লেবু কাটা দিয়ে খুশে একটু ইয়া করার পরে জায়গাটা নাকি বাকি থেকে অনেক পুষ বেরিয়ে গেছে। দেন তো আর এখানে কেউ হয়তো মার্সুল দিত, কেউ ফাটানোর জন্য আপনার এই সাইলেশিয়া দিত, হয়তো এই হিপার সালফার দিত। এইগুলো উদ্ভর চিন্তা করে কি ট্রিটমেন্ট হয়? হয় না। আর আমি তো কেন গুরুত্ব দিই না, যেখানে রেপার্টরিতে একজনে একটা লক্ষণকে কেন্দ্র করে 50টা 60টা 100টা 200টা 300টা ঔষধ আছে করছে, শু করছে রেপার্টরির মাঝে একটা লক্ষণকে কেন্দ্র করে এতগুলো ঔষধ। আচ্ছা, আমরা সাধারণত যদি কোনো লক্ষণ নেই, অন্তর্পক্ষে 4-500 লক্ষণ না নিয়ে তোমরা ওষুধ দিতে পারবো না। এখানে 1 লক্ষ রূপে কি ওষুধ দেওয়া যায়? দেওয়া যায় যদি আনকমর্তি গুলিয়ে যায়, আর না হলে বিবেচনা করতে হবে। তখন দেখা গেল যে একটা লক্ষণের জন্য যদি মনে করেন 50টা ওষুধ হয়, আরেকটা লক্ষণের জন্য আরো মনে হয় 50টা 100টা 150টা, এইভাবে হিসাব করলে 5টা লক্ষণ নিতে গেলে আমার কতগুলো ওষুধ আইতেছে না, 2,000 ওষুধ আইসে যাবে। এতগুলা ওষুধে গিয়ে তারা রেপোর্ট লিখছে, এতগুলো কি কি তারা এইগুলো সাজাইছে, এই সম্ভব কোনোদিন? হয়তো দেখা যাবে যে 4-500 লক্ষ দিয়ে ওষুধের থাকে, এগুলো দিয়ে আরো কতগুলা নিজের মন করে দিয়ে দিছে। আমরা বাকি গুলো বুঝে দেয় এত পান কিনা এই লক্ষণে, অন্যান্য ওষুধ গুলা মেডিকেল খুলে দেয় এত পান কিনা পাবেন, আমার তো মনে হয় না। এখন যে একটা দর্শন থাকবে না, এবং এটা নিয়ে অনেকেই মন্তব্য করছে যে রেপোর্ট একটা বায়বীয় অবস্থা, বায়বীয় অবস্থান থেকে তার সঠিক অবস্থান থেকে রেপোর্টের বায়বীয় অবস্থানে নিয়ে যাচ্ছে। এই জাঁকজমক করে এগুলো প্রয়োগ করলে লাভটা কি হবে? আমি এত লাভ তো এই যে রেপোর্টারি বিষয় কম্পিউটার বই তো আমি বাস্তবিত করতেছে না, এত লাভ তারা করতে পারতেছে। এটা শুরু করে পয়সা কামার ব্যবস্থা হইতে পারে, আর কিছু না। এতই প্রয়োজন হইলে এই যে কথা তুলে যে করছিলেন এই সম্মতি ছিল বা রেপোর্টিং করার জন্য, উনি বললেন না কেন? এইগুলা ইচ্ছা গল্প কাহিনী শুনলে কি লাভ আছে? দর্শন হারিয়ে যাবে, চিকিৎসা হবে না। মোট কথা একটা শেষ, একটা কথা স্পষ্ট,
একজন হোমিওপ্যাথি ডাক্তার তার আধ্যাত্মিক মনোবৃত্তি তার থাকতে হবে, এবং এটাকে চিকিৎসা পদ্ধতিটাকে আধ্যাত্মিক লাইনেও নেওয়া যায়। কারণ একটা রুগী কিছু বলতেছে না বা কিছু আটকে আছে, হয়তো যে জন্যই হোক, সেইটাকে আপনার অন্তর্দৃষ্টি দ্বারা তার মনের ভিতরের যে উদ্দেশ্যটা, যে কিটা সে বলতে চাচ্ছে না বা আসল সত্যটা কি, সেটাকে আমরা বের করে আনতে হবে আপনার নিজের অন্তর্দৃষ্টি দ্বারা। অবচেতন মনের খোঁজ নিতে হবে। আচ্ছা দেখো, লিখেছিলেন এইরূপ মানসিক স্পর্শকাতরতার মতো তাদের বিভিন্ন অঙ্গেও স্পর্শকাতরতা লক্ষ্য করা যায়। লিখেছিলেন বাতুলতা শব্দটি উল্লেখ করেছিলাম কিছুক্ষণ আগে, বলছিলাম, এখন তার বর্ণনা দিতে চেষ্টা করি। লিখেছি রুগীরা প্রচন্ড বাচাল হয়, রুগী অনবরত কথা বলতে থাকে, খুব দ্রুত গতিতে বিষয়ান্তরে কথার স্রোত দ্বারা চলতে থাকে। এই দ্রুত গতিতে কথা বলা, এক বিষয়তে আর বিষয়ে চলে যাওয়া, আমরা কিন্তু একাধিক কাছে দেখতে পাই। একাধিক কাছে রুগীরাও কিন্তু এরকম করে, কিন্তু তার অবস্থানটা কি? সে একটা কম্পন সদৃশ মেডিসিন, খুব অবসন্ন অবস্থায় তার দেয়া থাকে। আর লেগিসিসের মতো সে হিংস্র না। এই যে বিষয়গুলা, এই স্তরগুলারে ভাগ করে নিতে হয়, তাহলে একটি লক্ষণ দিয়ে হয় না। আচ্ছা যাই হোক, রোগী অনবরত কথা বলতে থাকে, খুব দ্রুত গতিতে বিষয়ান্তরে কথার স্রোত দ্বারা চলতে থাকে। এক কথার শেষ না হতেই অনেক বিষয় জুড়ে দেয়, সুন্দর সুন্দর বাছাইকৃত শব্দমালা, কিন্তু খুবই অসংলগ্ন ভাবে এক বিষয় থেকে অন্য বিষয়ে চলে যায়, যেন একটি বিষয়ের মধ্যে অন্য একটি নতুন বিষয় ঢুকে পড়ে। টাইফয়েডের মতো তরুণ রোগগুলোরও মাঝে সাধারণত এসব লক্ষ্য করা যায়। শ্রুতিকা জ্বরেও দেখা যেতে পারে বা পরে উন্মাদ লক্ষণও দাঁড়িয়ে যেতে পারে। এই যে আমি এখানে বাচালতার কথা উল্লেখ করলাম, তা যে একটি টিউবারকুলার দোষ থেকে আগত, এই কথাটি যেন আমাদের মনে থাকে। ওই যে বললাম মিশ্রণ, সাইকোটিক সিভিলিটি মিশ্রণ, এটার মিশ্রণের যদি শুধু সাইকোটিক দেয় মিশ্রণ ঘটে, যদি সিভিলিটি দিয়ে মিশ্রণ করে, তাহলে রোগীর পজিশন হবে আরেক ধরনের। আর উভয় সমস্ত কিছু মিশ্রণ দেওয়া হলে তো কোনো কথাই নেই, সবগুলোর একটা এলোমেলো অবস্থা লক্ষ্য করা যেতে পারে। সাইকোটিক প্রাধান্যে যে মিশ্রণটা ঘটে, সেই মিশ্রণের ঘটনে কনজাম্পশন, মানে শুকায় যাওয়া, এই সমস্ত জিনিসগুলো ঘটতে থাকে। আর সিভিলিটিতে ঘটলে, মিশ্রণ ঘটলে টিবির রূপ নিয়ে আসে, কাশির সঙ্গে রক্ত দেওয়া, রক্তস্রাব প্রবণতা এগুলো থাকে। এইগুলারই বুঝে নিতে হয় যে কোনটা মিশে আছে। আমরা জানি সুরার সঙ্গে সাইকোসিসের মিশ্রণ মিলন হলে দেহে শুষ্ক জাতীয় টিউবারকুলার দোষের আবির্ভাব ঘটে, কিন্তু বাচালতা, উন্মাদ অবস্থা ইত্যাদির আবির্ভাব ঘটে সুরার সঙ্গে সিভিলিসের মিশ্রণ হেতু টিউবারকুলার দোষের জন্য। আমরা জানি বাচালতা ক্ষয় দোষেরই একটি নিদর্শন, এবং তা লিখেছি যে এতই প্রকট যে তার সাথে অন্য ওষুধের তুলনাই হয় না। সুতরাং বাচালতা ক্ষয় এবং এর ব্যাপকতা না হয়ে এর ব্যাপকতায় লিখিস না হয়ে যায় না। কি অদ্ভুত না লিখিসের এই চরিত্রগুলা! সে এক দণ্ড চুপ করে বসে থাকতে পারে না, এবং কোনো একজনের সঙ্গে কথা বলতে বলতে সে অন্য আরেকজনের সঙ্গে কথা বলা শুরু করে দেয়। পূর্বোক্ত ব্যক্তির সঙ্গে তার কথাটির পর্যন্ত শেষ হয় না। তেমনি সে এক বিষয়ে তার কথা বলা শেষ হতে না হতে অন্য বিষয়ের অবতারণা করে। মুখ থেকে কথা যেন তার সরে না, একজন থেকে বিভিন্ন জন এবং এক বিষয় থেকে বিষয়ান্তর কথা যেন মুখে লাফালাফি করতে থাকে। যখন একা থাকে তখন সে নিজের মনেই বকে যেতে থাকে। সুতরাং এই অবস্থা আন্তরিক জ্বর, শ্রুতিকা জ্বর, হিস্টেরিয়া ও উন্মাদ অবস্থায় দেখতে পেলে লেগিসিস উপযোগী হতে পারে।
লেগিসিদের ধর্ম সম্পর্কিত বিষয়াদি বিষণ্ণতা সহ অতিশয় বাচালতা সহকারে প্রকাশিত হয়। রোগী অতিশয় বাচাল হয় এবং লিখনটি বিশেষ করে নারীদের মধ্যে এবং কদাচিৎ পুরুষদের মাঝেও দেখা দিতে পারে। এই ঔষধ রোগীর মনটি কখনো কখনো অত্যন্ত বিষণ্ণ ও দুর্বল হলেও কখনো আবার প্রচন্ড শক্তির উন্মেষ ঘটতেও দেখা যায়। রোগী তখন ভাবে সে অন্য কারো হাতের মুঠোয় রয়েছে, ও একটা প্রবল শক্তির কাছে আবদ্ধ, যেন অতীন্দ্রিয় শক্তি দ্বারা চালিত। ভূত প্রেতরা তার দ্বারা কাজ করিয়ে নিতেছে, তাদের আদেশ সে শুনতে পায়, তাদের গলার আওয়াজ সে শুনতে পায়, স্বপ্নেও তাদের আদেশ শুনতে পায়, যা সে কখনো করেনি তাই সে স্বীকার করে নেওয়ার আদেশ শুনতে পায় এবং শেষ পর্যন্ত তা স্বীকার করে না নিলে রোগিনী শান্তি পায় না। অবশ্যই এসবেরই উন্মাদনারই নামান্তর মাত্র। ধর্মভাব যথেষ্ট দেখা যায়, কিন্তু তাকে ধর্মতত্ত্ব বলা শ্রেয়। এমন রোগী শোনা যায়, শুনতে পাইছি যে পূজা অর্চনা করতেছে, পরে শীতের মধ্যে সকালে গোসল করে নিয়ে পূজা ঘরকে ঢুকলো, এইগুলো আবার রাত্রি তো দেখা যায় গিয়ে রাত্রে দরজার মধ্যে খিল দিয়ে মানে উহা চিল্লাফাল্লা করতে থাকে। সকালে তার যখন কেউ আনতে গেল তখন সে বলে ভূত প্রেতের কথা শুনতেছে, তাদের পরিচালনা করতেছে। পরে তার ঘর থেকে বের করলে দেখা যায় তার শরীরে আঁচড়ের দাগ, এগুলা কাপড় ছিঁড়া, এই অবস্থাগুলা। তখন বলে যে এগুলা আমার এই যে তার দেবতা ছিল, ওদের সঙ্গে তার মিলন করছে, এই কি কি সব ধরনের কথাবার্তা বলে। আদতে কিছুই নাই, সবটাই তার নিজেরই সাধনা এবং সে এটা অবশভাবেই করে থাকে। গেছে যে রুগী এরকম পর্যায়ে পর্যন্ত চলে যায়। লেগিসিদের রোগী বা রোগিনীর পুরাতন প্রকৃতির মানসিক পীড়ায় চিকিৎসা করা সুকঠিন। শুধু তাই নয়, লেগিসিদের মতো প্রত্যেক গভীর ওষুধের মনোরক্ষণের চিকিৎসা করা কঠিন। তীক্ষ্ণ দৃষ্টি ও গভীর পর্যবেক্ষণ ছাড়া তা সম্ভব নয়। আর সেজন্যই প্রতিটি ওষুধের বিশিষ্ট লক্ষণের খোঁজ নিতে হয়। যা হোক, এখন কথা হলো লেগিসিদের রোগী বা রোগিনীকে চিকিৎসা দিতে হলে যেসব বিশিষ্টতার প্রয়োজন সেগুলো হলো অহংকার, অর্থাৎ সর্বক্ষেত্রে নিজেকে শ্রেষ্ঠ মনে করা, তার সমকক্ষ আর কেউ যেন নেই, হিংসাবৃত্তি অর্থাৎ অন্যের কল্যাণ বা উত্থান তার কোন অবস্থাতে সহ্য না হওয়া। তবে এই হিংসারও একটি বিশেষত্ব আছে, তা হলো এই হিংসাটুকু কেবল নিজ আত্মীয় স্বজনের বেলায় বেশি দেখা যায়। কেমন অদ্ভুত বিষয়, সে যে এত হিংস্র, সে এটার অবস্থা এমন হয় যে সেই হিংস্রমিটা তার মানে অহংকারটা তার নিজ আত্মীয় স্বজনের মাঝেই থাকে, বাইরের লোকদের প্রতি থাকে না। যেমন আমার তার একজন আত্মীয় স্বজন মানে খুব ধনী হয়ে গেছে, হ্যাঁ, ওইটা তার সহ্য হবে না। কিন্তু বাইরের লোকজন যদি আরো বহুগুণ ধনী হয়, আকাশচুম্বী যদি কট্টালিকাও করে তোলে, ওইটার প্রতি তার ভ্রুক্ষেপ থাকে না। একটা অদ্ভুত বিষয় না? এই বিষয়গুলোর সন্দেহ দরকার পড়ে। অপরিচিতদের প্রতি তার কোনো আগ্রহ থাকে না। আবার এও দেখা যায়, কেউ যদি তাকে বা তার কার্যকলাপকে স্বীকার করে নেয়, তাকে বড় বলে প্রচার করে, কেবল তাকেই সে আপন করে নেয়। সন্দেহ প্রবণ অর্থাৎ নিজের প্রতি আত্মপ্রিয়তা ছাড়া সবকিছুরই প্রতি তার অবিশ্বাস, অতিরিক্ত সন্দেহ পোষণ চিরতরায়িত ব্যাপার হয়ে দাঁড়ায়। ফলে অবস্থা এমন পর্যায়ে গিয়ে দাঁড়ায় যে নিজ আত্মীয় স্বজন পর্যন্ত তাকে বিষ প্রয়োগে হত্যা করতে পারে। এমনকি নিজ পুত্র কন্যা স্ত্রীকেও সে সন্দেহ থেকে রেহাই দেয় না। সুতরাং উপরোক্ত বিশিষ্টতাগুলির প্রতি নজর দিলে আশা করি মানসিক লক্ষণের চিকিৎসায় ভুল হবার কথা নয়। মনোরক্ষণে ভোগভোগের লেগেছি যে ভবিষ্যতের ভয়, মৃত্যু ভয়, অসাধারণ ব্যাকুলতা ইত্যাদিও লক্ষ্য করা যায়। এই যে এখন দেখেন যে সিবিলিটিক সাইকোটিক ঔষধ সুরা ছাড়া যে হয় না, কোন ওষুধই হইতে পারে না, সেটা প্রমাণটা দেখেন এই জায়গায়
ফুটে উঠছে, যেমন ভয়। প্রত্যেক শরীর পেশেন্টের মারাত্মক ধরনের ভয় থাকে, অহেতুক একটা ভয় থাকে। সুতরাং যে সুরাজ যে তার সঙ্গে আছে এরই প্রমাণ হয়ে গেল। সেভাবে তার হৃদরোগ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, মনে করে সে মৃত্যুবরণ করেছে এবং মৃত্যুর পরবর্তী কার্যগুলো তার সম্পন্ন করার আয়োজন চলছে ইত্যাদি কাল্পনিক বিষয়গুলো লক্ষ্য করা যায়। এখন এই যে উন্মাদের অবস্থা, যে কথাগুলো বললাম যে ধর্ম উন্মাদনা, এই ধরনের উন্মাদের চরিত্রগুলো কিন্তু প্রত্যেকটি ওষুধে প্রায় একই রকম হইতে পারে। উন্মাদ যে লক্ষণটা, আমরা টাইফয়েড কি দিয়ে চিনি, পেট খারাপ লক্ষণ কি দিয়ে চিনি, তো আমরা সবাই যেমন জানি এইগুলোর একটা আলাদা রূপ আছে। রূপ আছে, সেই রূপ গুলাতে কিন্তু আমরা সেটা চিনতে পারি। চিনতে পারি কেমন? যে আপনার নিয়মেও কিন্তু আমরা এই ধরনের উন্মাদনা লক্ষ্য করি, পূজা অর্চনা নিয়ে ধর্ম বিষয় নিয়ে করে। কিন্তু তার একটা কি হয়, এই যতই উগ্র হোক বা না হোক, সে ধর্ম উন্মত্ততা থাকে বেশি, তার সঙ্গে সে ক্ষমা প্রার্থনা করতে চায়, অন্যরা বিনয় করে হাত জোর করে ক্ষমা চাইতে চায়, আমার মাফ করে দাও, এই করো সেই করো। এই বিষয়টা যদি কোনো ওই ধরনের অবস্থার মাঝে যদি লক্ষ্য করা যায়, যে তার প্রথম ওষুধ অ্যাস্ট্রামোনিয়াম পাওয়ার সম্ভাবনা বেশি। চলে গেছে যে আর জনের ক্ষমা সেবা জনের কাছে এই অবস্থা তার অভিযানে নেই। এই ওষুধগুলো তো এইভাবে পৃথক হয়ে যায়। ধর্ম উন্মোদনায় যে মস্তিষ্ক বিকৃতি ঘটে সে সম্পর্কে আরো কিছু না বললে যেন অসম্পূর্ণ থেকে যাবে। আচ্ছা, এই অবস্থায় রোগী বা রোগিনী নিজেকে সৃষ্টিকর্তার আশীর্বাদ তুষ্ট মনে করে, তার কথাগুলো যেন সে নিজ মুখে প্রচার করছে এমন ভঙ্গি প্রকাশ করে। কখনো বা আশীর্বাদের বাণী, অভিসম্পাদ ও উপদেশ বাণী প্রচার করে বেড়ায়। নানা অঙ্গভঙ্গিও করতে দেখা যায়, যা বিরক্তিকর। এবং এই সমস্ত কারণে তার আত্মহত্যার প্রবণতাও লক্ষ্য করা যায়। জীবনে ক্লান্ত হয়ে সে আত্মহত্যা করতে চায়, স্মৃতিশক্তি দুর্বল হয়, দিনক্ষণ সম্পর্কে ভুল ধারণা, রবিবারকে সোমবার বা বিকালকে সকাল মনে করে। পরীক্ষায় কৃতকার্য হওয়ার দরুন অত্যধিক অধ্যয়নহিত উন্মাদ অবস্থায় লেখিসিস প্রায় অত্যুৎকৃষ্ট। পড়তে পড়তে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হইলে তার সে লেখিসিসের একটা বিষয় তার করতে পারে। এখানে খুব সিরিয়াসলি লক্ষ্য করবে, লেখিসিস দেওয়া যায় কিনা চিন্তা ভাবনা করে দেখতে হবে। যে কোনো প্রকার সামাদি লক্ষণে মস্তিষ্ক বিকৃতির উপসব বিশেষভাবে মনে রাখা উচিত। শুধু তাই না, লেগেসিজের যেমন রিজেস রাখো তার ব্যথা যন্ত্রণা শরীরে কমে যায়, ঠিক তেমনি এরকম এই অবস্থাটা বজায় রাখে। বহুদিন যেমন সুখ দুঃখ ভয় বিরক্তি হিংসা বা ব্যর্থ প্রেম থেকে রোগের উৎপত্তি, অরাম ইগনেশিয়া ফসফরিক অ্যাসিড নেট্রামিউল, এইগুলোর মাঝে আমরা লক্ষ্য করি। এবং অনেকেই দেখি যে ব্যর্থ প্রেমের ইতিহাস পাইলে সাবিসাইডের দিকে ঝুঁকতে, নেট্রামিউলের দিকে ঝুঁকতে, এমন দেখেন এই ওষুধেও আছে, আমি রাইগতেও পাইছি। সুতরাং আমাদের টোটালিটি যে একটা বিষয় একটা ওষুধের, সেইটা থেকে যেন আমরা কখনো সরে না যাই। মস্তিষ্কে রক্তচাপ সহ হৃৎপিণ্ড লক্ষণে লেগিসিনে যেন এদের পরস্পর যোগসূত্রই লক্ষ্য করা যায়। তার আগে মনের সঙ্গে হৃৎপিণ্ড লক্ষণের সম্বোধনটুকু একটু আলোচনা করি। লেগিসিনে বিশেষভাবে লক্ষ্য করা যায় যারা প্রেমে ব্যর্থ হয়েছে, ভালোবাসায় বঞ্চিত হয়েছে, হতাশ ও আশাভঙ্গের দরুন রাতের পর রাত বিনিদ্র কাটিয়েছে, সেসব নারীদের বেলায় ওই হৃদলক্ষণ সম্পর্কিত রোগ উৎপত্তি ঘটে। দীর্ঘদিনের বিষাদাবস্থা, ভগ্ন হৃদয়, মূর্ছাবায়ু, ক্রন্দন, মনের অবসাদ ও হতাশা, তৎসঙ্গে রোগিনীর হৃদ প্রদেশে যন্ত্রণা,
শূন্যতানুভূতি ও শ্বাসকৃচ্ছতা দেখা দেয়। রোগিনী আত্মহত্যার কথা চিন্তা করতে করতে উদাসীন হয়ে পড়ে। কোনো কাজ কর্ম বা কোনো কিছুতে চিন্তা করতেও তখন আর ইচ্ছা হয় না। এইটুক পাইলে যাবো হয়তো আমরা সিপিআর দিকে, কিন্তু সিপিআর তো সর্বাবস্থায় নির্বিকার। কেন্দ্রের মধ্যে মস্তিষ্ক লক্ষণে রোগিনী শুইতে অক্ষম হয়ে বিছানায় বসে থাকে। মুখের রং বেগুনি হয়ে যায়, চোখ দুটি স্ফীত ও লাল হয়ে ওঠে, মুখমণ্ডল ফোলা ফোলা দেখায়, চোখের পাতাগুলোও ফুলে যায়। যাতনা উত্তাল তরঙ্গের মতো ঘাড়ের পেছন হতে উঠে মাথার উপরে এসে স্থির হয়। এটি একটি উৎকৃষ্ট লক্ষণ। ঢেউয়ের ন্যায় উত্থান পতন যুক্ত যন্ত্রণা ধেয়ে আসে, কিন্তু নারীর গতির সঙ্গে সারাক্ষণ সমতালে হয় না। যন্ত্রণা নড়াচড়ায় বৃদ্ধি, বিশেষত চলাফেরার পর নড়াচড়া থামলে, অর্থাৎ যখন রোগী বিশ্রামে যায় তার কয়েক সেকেন্ড পরে। লেগিসিদের এই যে রোগ লক্ষণের যন্ত্রণার বৃদ্ধির কিন্তু একটা অদ্ভুত লক্ষণ আছে, একটু খেয়াল করলে সেটা বোঝা যায়। যেমন আমরা যেমন নিদ্রান্তে বৃদ্ধি, নিদ্রান্তে বৃদ্ধির কথাটা কিভাবে দিব? ঘুম ভাঙলে বৃদ্ধি সেটা না, কিন্তু ঘুম ভাঙার পর সে উঠে বসলো, মনে করে এই 2-4 মিনিট হাঁটাহাঁটি করলো, তারপর এসে বসলো বিছানায়, সেটা তো ক্লান্ত হয়ে বসে না, এরকম এই বসার পরে তার ব্যথা বা যন্ত্রণা গুলো আসে। এটা একটা লেগিসিদের বিশিষ্ট লক্ষণ। অর্থাৎ এরও ঠিক তেমনি চলাফেরার পর নড়াচড়া থামলে, অর্থাৎ যখন রোগী বিশ্রামে যায় তার কয়েক সেকেন্ড পরে শিরপীড়া বেড়ে ওঠে। আবার কিছুক্ষণ সময় ওই বৃদ্ধিটি থেমে গিয়ে সঞ্চালনের পূর্বে যন্ত্রণাটি যেমন ছিল সেই অবস্থায় ফিরে আসে। শিরপীড়ায় রোগী মাথায় হাতুড়ি দিয়ে পেটানোর ন্যায় অনুভব করে। এই যে পেটানো, হাতুড়ি পেটানোর মতো অবস্থা, সেটা একটা মারাত্মক অবস্থা না, যে চূর্ণ হয়ে যাবে। এই যে চূর্ণ একটা ভয়ঙ্কর বিষয়, সেই বিষয়ের সাথেই কিন্তু সিভিলিটি বিষয়গুলো জড়িত থাকে। লেগিসিদের মাথা ব্যথা সিভিলিস মাইজমের দোষেই হয়ে থাকে, কেননা এই যে হাতুড়ি পেটানোর ন্যায় উৎকট যন্ত্রণা বা বিষণতার লক্ষণগুলো সিভিলিস দোষ ছাড়া কখনোই আসে না। লেগিসিদের পীড়া প্রাতকালে নিদ্রাভঙ্গের পর দেখা দেয়, তবে শিরপীড়াটি যদি সামান্য প্রকৃতির হয় তখন কিছুক্ষণ চলাফেরার পর উপশমিত হয়, নয়তো কিছু কমলেও এই অবস্থাতেই থেকে যায়। লেগিসিদের নানা ধরনের শিরপীড়া দেখা যায়। মাথা ঘোরা সহ বিবমি সহ বমন হতে পারে। মাথা ঘুরে রোগী বাম দিকে পড়ে যাওয়ার মতো হয়। লেগিসিদের রোগী গরম পানিতে গোসল করলে, কিংবা শরীর গরম হলে, কিংবা শীতের দিনে বাইরে গেলে, বাইরে খোলা হাওয়া লাগানোর পর গরম গৃহে প্রবেশ করলে, কিংবা শরীর গরম হলে সূর্য তাপে যেমন তার কষ্টকর লক্ষণগুলো দেখা দেয়, তেমনি শিরপীড়ারও উৎপত্তি ঘটে। রোগীর প্রাতকালে ভয়ানক শিরপীড়া সহ শিরঘূর্ণনও দেখা যায়, কিন্তু যে কোনো প্রকার হোক না কেন, ঋতু স্রাব বা সর্দি স্রাব হলে তা উপশম প্রাপ্ত হয়। যে স্রাবী উপশম লেগিসিদের একটা বিশিষ্ট কথা, এটা যে কোনো স্রাবী তার উপশম করবে। স্রাবে বৃদ্ধির ওষুধগুলো অন্য ধরনের, সুজা একদম সাইকোটিক প্রাধান্যই বিরাজ করে যেখানে স্রাবে বৃদ্ধি, আর যেখানে স্রাবী উপশম, সেই উপশমের সঙ্গে শরীর এবং টিউবারকুলার যে বিষয়গুলো থাকে, সিভিলিটিক বিষয়গুলা ক্ষতি দিয়ে উপশম। মোট কথা ক্ষতি দিয়ে উপশম হলো মানে জটিল ক্রিয়াগুলা শরীরে যার থাকবে, সেই জটিল অবস্থা দিয়ে সেই উপশম আসবে। লেগিসিদের মস্তক ও হৃদলক্ষণের যোগসূত্রের কথা বললাম তো একটু আগে। এখন দেখুন কেমন যে যোগসূত্রতা। লেগিসিদের রোগী যদি গরম পানি দিয়ে গোসল করে তবে দেখা যাবে তার বুক ধড়ফড়ানি শুরু হয়ে যেতে, এবং সেই সাথে তার মাথাটিও ফেটে যাবে, এমন লক্ষণ সহ পা ঠান্ডা হয়ে যাওয়া ও শরীরের সর্বত্র আঘাত পাওয়ার ন্যায় দপদপ করা শুরু হয়। হৃৎপিণ্ড দুর্বল অনুভূত হয়। রক্ত সঞ্চালন হেতু যন্ত্রণা, ঊর্ধ্ব দিকে রক্তচাপ অনুভূতি, রক্ত যেন মাথায় উঠে গেছে, হাতুড়ি পেটানোর ন্যায় মাথার যন্ত্রণা, সারা দেহের দপদপানির অংশই এই
এর অংশ এই শিরদাঁড়ার সাথে হয়। লেগ অ্যাসিডের প্রতিটি রোগাক্রান্ত স্থানেই যেন এই হাতুড়ি পেটানোর অনুভূতি প্রকাশিত থাকে। লেগ অ্যাসিডের হৃৎপিণ্ডের বিবৃতি, হৃৎপিণ্ডের সুর, হৃদকম্প বা বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট, হাঁপানি সবই লক্ষ্য করা যায়। হাঁপানি এবং বুক ধড়ফড় করা নিদ্রাকালী বৃদ্ধি পায় এবং এর জন্যই রোগী ঘুম ভেঙে উপশম পাওয়ার জন্য সম্মুখ দিকে ঝুঁকে বসে থাকে। শুয়ে থাকা কোনো অবস্থাতেই সম্ভব হয় না। এমন অবস্থায় রোগীর গাত্রচর্মে ঘাম দেখা দেয়, মাথা উত্তপ্ত হয়ে ওঠে, হাত পা ঠান্ডা হয়ে যায়, কাপড় জড়ালেও তা ঠান্ডাই থাকে এবং রোগীর শ্বাসরুদ্ধ হওয়ার উপক্রম হয়। রোগী তখন দরজা জানালা খোলা রাখতে বলে, বাতাস আকাঙ্ক্ষা করে। তবে কার্বোবেন বা সালফার যেরূপ দ্রুত বাতাস পেতে চায়, লেগ অ্যাসিড তা সহ্য করতে পারে না। লেগ অ্যাসিডের রোগী সেই বাতাসটি দূর হতে পেতে চায় এবং তা পিছন দিক থেকে হলেই মনে হয় সবচেয়ে ভালো। লেগ অ্যাসিডের রোগীর পুনরূপ গরম সহ্য করতে পারে না বা না পারা বিষয়টি সাধারণত হৃদযন্ত্রের দুর্বলতা হেতুই রক্ত সঞ্চালন কার্যে বিশৃঙ্খলার উদয় হয়ে ঊর্ধ্বপথে রক্তচাপজনিত রূপ ধারণ করে। এমন কিছু লেগ অ্যাসিডের রোগীর মানসিক শ্রমে বা মনের আবেগে হাত পা ঠান্ডা হয়ে যায়, হৃদকম্পন দেখা দেয়, গাত্রচর্ম ঘর্ম উৎপাদন হয় ও মাথা গরম হয়ে ওঠে। কখনো কখনো হৃদস্পন্দ এত দুর্বল হয় হৃদস্পন্দনের শব্দ প্রায় শোনা যায় না। তবে অন্য সময় হৃদস্পন্দন ঠিকই থাকে। লেগ অ্যাসিডের রক্তচাপ অনুভূতিটি সাধারণত রোগজোগ কালে বিশেষভাবে লক্ষ্য করা যায়, তবে প্রত্যেক রোগীর বেলায় তা থাকে। এখন কথা হলো, আমরা যদি লেগ অ্যাসিডের এই রক্তচাপের অনুভূতিটির দিকে তাকাই তবে সালফারের সঙ্গে মিল খুঁজে পাবো, কিন্তু পার্থক্য তো অবশ্যই আছে। আর তা হলো সালফার ও লেগ অ্যাসিড উভয়েরই গরম করে থাকা কষ্টকর ও তা তো রক্তচাপের অনুভূতিতে কষ্ট পায়। তারপরও লক্ষ্য করলে দেখা যায় সালফারের হাতের তলা ও পায়ের তলা জ্বালা লক্ষণই বিশিষ্টতা, আর প্রত্যেক প্রান্ত দেশের ঠান্ডানুভূতি লেগ অ্যাসিডের বিশিষ্টতা। অঙ্গ অবস্থাতেও রোগের রোগ লক্ষণের, যার জন্য যে বলা হয়েছে যে মানুষের লক্ষণ দিতে গেলে তার শারীরিক লক্ষণের কিছু প্রয়োজন পড়ে। এই যে শারীরিক বিশিষ্টতা গুলো অনেক ক্ষেত্রেই ওই পার্থক্য নির্ভরের জন্য প্রয়োজনে আসে। এই যে মাথায় জ্বালা, হাত পা জ্বালা পোড়া লেগেছে থাকলেও, সালফারে থাকলেও লেগেছে, যদিও মাথায় রক্তচাপ জনিত এই যে পার্থক্য গুলা, এইগুলা শুধু একদিকে যে তাকায় মাথা গরম হয়ে গেছে, মাথা গরম হয়ে মাথা ঠান্ডা পানি দিতে হয়, ওটাকে আমরা সালফার প্রয়োগ করতে থাকি, কিন্তু সবটা রোগীকে আমরা করে দেখি না। তাছাড়া নিদ্রার মাঝে বা নিদ্রান্তের বৃদ্ধি লেগ অ্যাসিড বিশেষভাবে নির্দিষ্ট। লেগ অ্যাসিডে আমরা শিরবিড়ার লক্ষণে রোগীর মাথা চাপবোধ, ভারবোধ লক্ষণ দেখতে পাই। এটাও একটা উৎকৃষ্ট লক্ষণ বটে। লেগ অ্যাসিড রোগীদের যেমন মানসিক স্পর্শকাতরতা লক্ষ্য করা যায়, তদ্রূপ দৈহিক স্পর্শকাতরতাও উল্লেখযোগ্য। এখন তাহলে ও স্পর্শকাতরতা সম্পর্কে আলোকপাত করা যাক। এ সম্পর্কে একটু আলোকপাত করা, স্পর্শকাতরতা বিষয়গুলো একটা জটিল অবস্থায় হেরে। যেমন লেগ অ্যাসিডের রোগী সাধারণত খুবই অনুভূতি প্রবণ হয়, তাই সবকিছুতেই তার স্পর্শকাতরতা পরিলক্ষিত হয়। মানসিক স্পর্শকাতরতায় রোগী অত্যন্ত বদমেজাজের হয়, অল্পতে উত্তেজিত হয়ে ওঠে, গালিগালাজ করে, অভিসম্পাদ দেয়। অন্যান্য আরো লক্ষণগুলো মানসিক লক্ষণেই উল্লেখ করা হয়েছে। যা হোক, এখন তাহলে দৈহিক স্পর্শকাতরতা নিয়ে একটু আভাস দেওয়া হোক। দৈহিক স্পর্শকাতরতায় লেগ অ্যাসিড একটি মজার বিষয় লক্ষ্য করা যায়, এবং সেটি হলো ওই স্পর্শকাতরতা মনে হয় কেবল চামড়ারই স্পর্শকাতরতা, যা চর্মের মাঝেই সীমাবদ্ধ থাকে। কেননা ওই স্পর্শকাতরতা জোর করে চাপে, জোর দিয়ে চেপে ধরলে উপশম হতে দেখা যায়। যার নাকি গলায় প্রথম লক্ষণ উপস্থিত হয়, সে তখন তরল পদার্থ গিলতে পারে না, বরং কঠিন পদার্থ গ্রহণ করে, সমস্যা হয় না। এখানেও এই যে কঠিন পদার্থ জোর চাপেরই সমকক্ষ।
শুধু তাই নয়, লেগেসিজের রোগী এই স্পর্শকাতরতার দরুন গলায় টাই বাঁধতে পারে না, কোমরে কাপড় এঁটে পড়তে পারে না, চুল আঁচড়াতে পারে না, হাত দিয়ে গাত্র স্পর্শ করলেও অসহ্য লাগে, ডাক্তার নারী দেখতে গেলেও বিরক্ত হয়। লেগেসিজের সর্ব বিষয়েই এমন স্পর্শকাতরতা লক্ষিত হয়। চায়নাতেও সেটা আমরা লক্ষ্য করে থাকি। চায়নাতেও কিন্তু ওই যে অল্প স্পর্শে সে ব্যথা পায়, কিন্তু জোর চাপে উপশম সেটা চায়নারও একটা লক্ষণ। কিন্তু চায়নার কি থাকে, চায়নার মাঝে কিছু ওই যে আপনার ঔদরিক লক্ষণ, যেমন ওই যে পেট ফুলে যাওয়া, তরল পদার্থ হলে পেট ফুলে উপশম না হওয়া, ঢিকুরে উপশম না হওয়া, এই বিষয়গুলো তো আমরা জানি। এইভাবেই ওষুধগুলোকে আমরা পার্থক্য নিরূপণ করে নিতে পারি। হ্রাস বৃদ্ধির দিকে লক্ষ্য করলে এখন তো ওষুধের মাঝে এইগুলো হ্রাস বৃদ্ধি গুলো এসে গেছে। এবং তাহলে লেগেসিজের আরো একটি বিশেষ লক্ষণগুলোর প্রয়োজনীয় হলো হ্রাস বৃদ্ধির আলোচনা করে পরে অন্যান্য লক্ষণের দিকে চিন্তা করছি, ওই দিকে যাবো। আচ্ছা, প্রথমত লেগেসিজের খুবই গুরুত্বপূর্ণ বৃদ্ধি লক্ষণটি দেখতে পাওয়া যায়, তা হলো নিদ্রাতে বৃদ্ধি। নিদ্রাটি লেগেসিজের রোগীর যতই গভীর হয়, বৃদ্ধিও ততই প্রকট হয়। হয়তো এমনও হয় লেগেসিজের রোগীর নিদ্রাটি ক্লেশকর অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে, কিন্তু যেই না তার নিদ্রাটি ভঙ্গ হবে তখন তার আর উপায় থাকে না। এখন এই যে নিদ্রান্তে কিন্তু ওই যে বৃদ্ধির কথা বলা হয়েছে, যে নিদ্রার মধ্যে যেগুলা আপনার ঘটতে থাকে, এই যে নিদ্রার মধ্যে যত উপশমই হোক, কাশলেও লেগেছে রোগীরা কিন্তু ঘুম ভাঙে না। নিদ্রা চলা, নিদ্রার ভিতর দিয়ে ঠিকই তার যন্ত্রণা হতে থাকে ঠিকই, কিন্তু এতে তার কোনো সমস্যা হয় না। কিন্তু যখনই তার ঘুম ভেঙে ভাঙবে তখনই সেই আপনার যেন মাথা হতে পা পর্যন্ত রোগী অধিকতর ক্লিষ্ট করে ফেলে। আবার এটাও লক্ষ্য করা যায় যে লেগেসিজের রোগীর নিদ্রা আসা মাত্রই বা নিদ্রাকালে সে ভয়ঙ্কর স্বপ্ন থেকে জেগে উঠে দম বন্ধের ভাব হয়, তখন জাগ্রত হয়ে সামনের দিকে ঝুঁকে বসে থাকে। রোগী তখন নিজেকে নিজেই ধিক্কার দিতে থাকে, কেন সে ঘুমাতে গেল। ঘুমের কথা ভেবে সে দুঃখিত হয়। অবশেষে ঘুমের কথা ভাবতে গেলেই সে শঙ্কিত হয়, মনের অবস্থাটি ঘোলাটে হয়ে যায়। দুঃখ, বিষণ্ণতা, পাগলের ভাব, হিংসা, অহংকার, সন্দেহ প্রবণতা মাথা চারা দিয়ে ওঠে। তৃতীয়ত, গরম জল, তাপ ও আবদ্ধ গৃহে বৃদ্ধি। লেগেসিজের রোগী গরম জলে গোসল করলে বা প্রদাহযুক্ত স্থানে গরম জল লাগালে মানসিক অবনতি লক্ষ্য করা যায়, পীড়ার বৃদ্ধি ঘটে। গরম জলে গোসল করলে শরীর গরম হলে, শীতের দিন বাইরে গিয়ে ঠান্ডা লাগানোর পর গরম ঘরে প্রবেশ করলে কষ্টকর লক্ষণের উদ্ভব ঘটে। সূর্য তাপেও রোগী সর্বতভাবে অসুস্থ বোধ করে, মারাত্মকভাবে অসুস্থ বোধ করে লেগেসিজের রোগী। শীতের দিন রোগীর বক্ষ দেশের রোগ বৃদ্ধি পায় এবং রোগী ঠান্ডা বা গরম কোন ধরনের জলে গোসল সহ্য করতে পারে না। কেবল গাত্র তাপের সমতাযুক্ত পানি গায়ে সহ্য হয়। গরম পানিতে রোগীর বুক ধড়ফড় করা শুরু হয়, মনে হয় মাথা যেন ফেটে যাবে, পা ঠান্ডা হয়ে যায়, সর্বশরীরে আঘাত প্রাপ্তি নিয়ে দপ দপ করা শুরু হয়, হৃৎপিণ্ড হয়ে পড়ে দুর্বল। গরম পানিতেও গোসল করলে রোগীর মূর্ছা পর্যন্ত দেখা যায়। স্পর্শকাতর লক্ষণেও লেগেসিজের বৃদ্ধির কথা তো উল্লেখই করলাম। লেগেসিজের রোগী বাম পাশে চেপে শুতে পারে না, ফসফরাস তাই। তৃতীয়ত, ঋতু হিসেবে বৃদ্ধি। সর্প যেমন শীতের শেষে গর্ত বা আস্তানা থেকে বেরিয়ে আসে, তদ্রূপ লেগেসিজের রোগীর রোগ লক্ষণগুলো ওই সময়ে বৃদ্ধি পেতে দেখা যায়। তাই বসন্তকালে লেগেসিজের রোগীর রোগ লক্ষণগুলোর সাধারণত বৃদ্ধি পেতে দেখা যায়। মানে মোট কথা যে না গরম না শীত অবস্থায় লেগেসিজের রোগীর রোগগুলো বৃদ্ধি পায়। আবার মেঘাচ্ছন্ন দিনে বায়ু চলাচলের বিঘ্ন ঘটে, যে গুমট অবস্থার সৃষ্টি হয়, ব্যবসা গরম পড়ে, এমন দিনও লেগেসিজের রোগ লক্ষণের বৃদ্ধি ঘটে থাকে। অনেক সময় বেলা 12টা থেকে রাত্রি 12টা পর্যন্ত বৃদ্ধি লক্ষণ দেখা দিয়ে থাকে।
আচ্ছা, চতুর্থত আক্রান্ত স্থানের স্পর্শ হিসেবে লেগিসিস বাম দিকে পীড়া লক্ষণের বৃদ্ধি ঘটতে দেখা যায় এবং কখনো তা বাম দিক হতে ডান দিকে প্রসারিত হয়ে পড়ে। বাম দিকের উপর এবং ডান দিকের নিচের দিক এরকম কোনগুনি আক্রমণও ঘটতে দেখা যায়। একাধিক এই ধরনের লক্ষণ আছে। পঞ্চমত সঞ্চালন হেতু বৃদ্ধি। লেগিসিসের রোগী কোন প্রকার বিশ্রাম অবস্থা থেকে চলতে শুরু করলে বা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে গেলে রোগ লক্ষণের বৃদ্ধি হয়ে থাকে। তবে এই লক্ষণটি বিশেষভাবে নিদ্রাভঙ্গের পর বিছানা ছেড়ে চলতে শুরু করলে এবং সেই চলা থামলে কয়েক সেকেন্ড পর মাথা ব্যথার ক্ষেত্রে বিশেষত দেখা যায়। তৎসহ হৃদস্পন্দনও হতে থাকে। এই সমস্ত রাত বৃদ্ধির ক্ষেত্রে যে সমস্ত ওষুধগুলোর সঙ্গে তুলনা প্রয়োজন তারই কিছু ধারণা আমি উল্লেখ করব। গরমের দিনে ও সূর্যতাপে পারদ জাতীয় ঔষধ সময়ের এবং প্রত্যেক গরম কাতর ঔষধ সহ সর্প বিষতে তৈরি ঔষধ মাত্রেরই বৃদ্ধি লক্ষণ দেখা দেয়। অথচ প্রত্যেক ক্ষেত্রেই বৃদ্ধির ওই কারণ দুটি স্বতন্ত্র এবং এ ধরনের ওষুধের তুলনা করতেই প্রবৃত্ত হই। আমরা জানি লেগিসিসের মতো গরমে বিতৃষ্ণা, এপিস, নেট্রামিউর ইত্যাদি ওষুধও আছে, কিন্তু ওই বিতৃষ্ণাটি লেগিসিসের মতো সূর্য তাপ ও গরমের দিনের জন্য নয়। প্রকৃত ওই ওষুধ দুটির ঠান্ডার প্রতি অভিলাষী আসল কথা। লেগিসিসের মতো এপিস ও নিদ্রার পর বৃদ্ধি, বীর বীর করে বকা, জিহ্বার কম্পন দেখতে পাই, কিন্তু এপিসে তন্দ্রাচ্ছন্ন ভাব, স্নায়বিক অস্থিরতা, মূত্র স্বল্পতা, তলপেটে টাটানি ভাব লেগিসিসে লক্ষ্য করা যায় না। এই যে আমরা এপিস মেরত হিংসার একটা সাগর, সে মারাত্মক ধরনের হিংসা তার। তো পার্থক্যটা কেমন করে হয়ে গেল? মেঘাচ্ছন্ন আকাশ, ব্যবসা গরমে অত্যধিক ঘর্মপ্রবণ মার্ক জাতীয় ওষুধগুলো কেবল গর্মে বৃদ্ধির কারণেই শুধু উক্ত আবহাওয়ায় অপছন্দ করে। লেগিসিসের সর্বতভাবে বৃদ্ধি। হায়োসিমাস এর সঙ্গে লেগিসিসের অনেক সাদৃশ্য, যেমন সন্দেহ প্রবণতা, বিষ প্রয়োগে হত্যা ইত্যাদি থাকলেও মর্মান্তিক পার্থক্য হলো হায়োসিমাসের স্নায়বিক লক্ষণের প্রাধান্য থাকে আর লেগিসিসের প্রচন্ড প্রকৃতির অবসাদ ও নিদ্রায় বৃদ্ধি আসল কথা। উন্মাদ লক্ষণে স্ট্রামোনিয়াম যেমন নিজেকে দৈত্য দানব ভেবে ভীত হয়, তদ্রূপ লেগিসিসও লক্ষ্য করা যায়। শুধু পার্থক্য এটাই যে লেগিসিসে তা নিদ্রার মধ্যেই অধিকতর বৃদ্ধি পায়। নিদ্রার পর বৃদ্ধির লক্ষণ লেগিসিসের ন্যায় লাইকোতেও আছে, তবে লেগিসিসের রোগীর সর্বতভাবে বৃদ্ধির লক্ষণ দেখা দেয় আর লাইকোর রোগী প্রাতে নিদ্রা ভঙ্গের পর সামান্য মাথা ঘোরা ব্যতীত অন্য কোনো লক্ষণের আবির্ভাব হয় না। লাইকোর বৃদ্ধির সময় বিকাল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, তবে লাইকোর শিশুদের প্রাতে ঘুম ভাঙার পর মানসিক অপকৃতস্থ ভাব থাকে, ফলে জননী ধাত্রী বা যাকেই কাছে পায় তাকেই লাথি ছুটতে থাকে এবং কিছুক্ষণ পর সে প্রকৃতস্থ হয়। তাছাড়া লাইকো মাথায় ঠান্ডা চায় ও পেটে গরম অভিলাষ করে। লেগিসিসে তা কখনোই সহনীয় নয়। লেগিসিসের ন্যায় নিদ্রায় বৃদ্ধি এমন কার্যও লক্ষ্য করা যায়, কিন্তু মনে রাখতে হবে এরা পরস্পর শত্রু ভাবাপন্ন, একটার পর একটা কাটে না। এবং এমন কার লেগিসিস অপেক্ষা ক্রুটেলাসের ন্যায় রক্তস্রাবী ঔষধ। এমন কার সর্বসময়ের জন্য তন্দ্রালু, কিংবা লেগিসিসে কিন্তু লেগিসিসে তা নেই। আবার এপিসের ন্যায় তন্দ্রালু থাকলেও এমন কার শীত কাতর আর এপিস হলো গরম কাতর। প্রাতঃভাগ কালে নিদ্রা ভঙ্গের পর সালফারের অনেক লক্ষণের বৃদ্ধি ঘটলেও মনটি শান্তই থাকে, কিন্তু লেগিসিসে মানসিক ও দৈহিক সর্ব বিষয়ে বৃদ্ধি পরিস্ফুট। আর নিদ্রার পর ও গ্রীষ্মকালে সেলেনিয়ামের কেবল সঙ্গম শক্তিটি লোপ পায়, কিন্তু ইচ্ছা শক্তি প্রবল থাকে। চক্ষুপীড়ায় লেগিসিস রোগীর মুখমণ্ডল বেগুনি, ফোলা ফোলা ভাব সহ চোখ দুটি বড় বড় দেখায়। চোখে রক্ত সঞ্চয় জনিত অপ্রাথমিক অবস্থা। নিদ্রা ভঙ্গের পর চোখের উপসর্গের বৃদ্ধি ঘটে ও চোখ দুটি স্পর্শে এবং আলোতে অত্যনুভূতি যুক্ত হয়। চোখের লক্ষণের সঙ্গে মাথা ধরাও দেখা দেয়। ফিস্টুলা লেক্রিমিলিস নামীয়
চোখের নালী ঘা হতেও দেখা যায়। চোখের চারিদিকে ও মুখে চর্মোদ্বেগ দেখা দেয়। বাইরের পেশিগুলো এতই দুর্বল হয় যে দৃশ্য বস্তুটিকে দৃষ্টির কেন্দ্রস্থলে স্থির রাখা যায় না। চক্ষু দুটি দড়ি দিয়ে টেনে রাখার অনুভূতি। বাম চক্ষু বেদনা যুক্ত হয়ে ডান চক্ষুতে যায়। এই যে তোমার এই বিষয়গুলা, এইগুলো তো মেডিকাতে খন্ড খন্ড হয়ে আলোচনা, চোখের পীড়া, কর্ণপীড়া, এই বিষয়গুলো ভাবে আলোচনা করা হয়েছে। কিন্তু কথা হলো যে যেটাই হোক না কেন, সবচেয়ে বড় কথা যে যে ওষুধটা পড়ছে সেটার একটা মূল ধারা থাকে, মূল বিষয় থাকে, ব্যক্তিগত একটি ব্যক্তিত্ব থাকে ওষুধটা যে মানে যে তাকে যে অন্যান্য ওষুধের সাথে পার্থক্য নিরূপণ হয় যে লক্ষণগুলো দ্বারা, যে বৈশিষ্ট্যগুলো দ্বারা, সেই বৈশিষ্ট্যগুলা কিন্তু থাকতে হবে। আর নয় শুধু এই চক্ষু পীড়া, কানের পীড়া, এই সমস্ত পীড়া দিয়ে হবে না। কারণ এই যে কথা এটা বললাম, এটা কি একটা থুতা দিয়েও তো থাকতে পারে যদি অন্য কোনো তার কিছু থাকে। এই বিষয়গুলো মানে আসল ব্যক্তিত্বটাই হলো বড় কথা একটা রোগীর। কর্ণপীড়ায় কর্ণভন্তরে অংশ বিশেষে অত্যনুভূতি। কানে গিয়ে চোট ঢোকালে গলা সুরসুর করে, ভয়ানক কাশি উদ্রেক হয়। শ্রবণ শক্তি অত্যনুভূতির জন্য রোগী দেয়ালের গায়ে মাছি চড়ার শব্দটি যেন শুনতে পায়। এটা কেন্দ্রের কথা। এক সময় গন্ডাস্থি হতে কর্ণ পর্যন্ত ছেদনের বেদনা ও দর্শ গলক্ষত। ঘন পুরু সর্দির জন্য ইউস্টেকিয়ান নামীয় কর্ণনলটি রুদ্ধ হয়। কর্ণমল শুষ্ক ও শক্ত, কানে যে খোল জমে। নাসিকার পীড়া অনেক সময় শির পীড়ার পর সর্দি লাগে। হে ফিভার নামীয় ওষুধি গন্ধ জ্বর, হাঁপানি, থেকে থেকে হাঁচির আবেশ, নাসিকায় সর্দি লেগেই থাকে। ঘ্রাণ শক্তির বিপর্যয়, প্রখর ঘ্রাণ শক্তি শেষ পর্যায়ে বিলুপ্তি ঘটে। নাকে মামরি পড়া, সর্দির মাথা ধরা সহ পুরাতন প্রকৃতির প্রাদায়িক অবস্থা। কখনো সর্দির সঙ্গে মাথা ধরা সেরে যায়, আবার যদি সর্দি শেষ পর্যন্ত ফিরেও আসতে পারে। দুর্গন্ধযুক্ত প্রতিরস্য বা নাকের হাড়ের ক্ষয় লক্ষ্য করা যায়। এখানেই কিন্তু আমরা সিভিলিটিক মাইজমের পরিচয় পাই। কেননা কোনো কিছুর ক্ষয় বা ধ্বংস প্রবৃত্তি সিভিলিস দোষ না থাকলে আসতে পারে না। নাসিকা থেকে দুর্গন্ধ স্রাব, এটি একটি রক্তস্রাবী ঔষধ। তাই নাসিকা থেকে রক্তস্রাবে আশ্চর্য কিছু নেই, এবং এই রক্তস্রাবে রক্তহীন মুমূর্ষ রোগীরও লক্ষণ সমূহের উপশম ঘটে। এটা যদি রক্তস্রাবী ঔষধ মারণাপন্ন রোগী, তারপরও তার এই রক্তস্রাবে তার ওই রোগীর উপশম প্রাপ্ত হয়। প্রত্যেক ধ্বংসকারী, বিশেষ করে সর্ববিষ জাতীয় ঔষধ সমূহের গতি প্রকৃতি এরকমই হয়, এবং এ ধরনের টিউবারকুলার গতি উৎপাদন সিভিলিস দোষেরই ধর্ম। পুরাতন সিভিলিস দুষ্ট রোগীদের নাকের অস্থিস্মৃতি, নাক ফুলে বেগুনি বর্ণ ধারণ করে, নাকে খাজা হয়, নাক ঘটে রক্তপাত, এরম ট্রেভিলিয়ামের মতো। বাম মুখমণ্ডলে পঞ্চ স্নায়ু পথ ধরে অগ্রসরমান তীব্র স্নায়ুশূল তৎস উত্তাপনবতী মস্তকে প্রবেশ করে। চোয়ালের হাড়ে ছিদ্র করণের ন্যায় বেদনা। মুখমণ্ডল বেগুনি বা আরক্ত নীল। এই কথাগুলা ফসফরাস আমরা লক্ষ্য করতে পারি। কিন্তু ফসফরাস আসলে কি, কেমন ওষুধ? ফসফরাস যে কোনো অবস্থাতেই হোক না কেন, সে এত বিভাষাটা, প্রচুর বিভাষা, সেই বিভাষাটা যে বরফ মিশ্রিত পানির জন্য তার আকাঙ্ক্ষা থাকে। এবং এই ফসফরাস তুলনা আপনার বেগুনি বা আরক্ত নীল। চোখের পাতার ফোলা ফোলা ভাব, শিরার মাঝে অবরোধ হেতু মুখমণ্ডল চিত্র বিচিত্র রঙের হয়। মুখমণ্ডলের ফোলা ভাব। এখন দেখেন একটা বিষয় মনে পড়লো, এই কিছুদিন হয় একটা রুগীকে আমি ওষুধ দিলাম, কি যে ওই রুগী ইঞ্জেকশন দিয়েছিল আর কি। ইঞ্জেকশন দেওয়ার পরে ওই ইঞ্জেকশনের জায়গার মধ্যে ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশন হয়ে একটা মারাত্মক অবস্থা, কেঁপে বা সব ঘরে সব মানুষ কাপড় চোপড় দিয়ে জড়াই ধরে রাখছে, এমসি
ভিডিও কলে আমার দেখাইতেছে এই অবস্থা। আমি বললাম নিয়ে আসার জন্য, আমিও দেশে গেছিলাম, ওই সমন্বয় ঘটছিল, নিয়ে আসছিল। ঘরে ঢুকতে না ঢুকতেই কি অবস্থা, ফ্যানটা আগে বন্ধ করছে, মানে জ্বর চুপসে গেছে। চুপসে বসাইলো, কি প্রচন্ড জ্বর আর প্রচুর শীত। তারা এই মহিলাটা এত সুন্দর চেহারা, তার শরীর এত ফর্সা, দেখলাম চায় দেখি দেখলাম কালো কুসকুস হয়ে গেছে। এই যে কালোর বিষয়টা যে এটা দিয়ে ওইটা মনে হইলো আর কি, কালচে হয়ে গেছে। কালচে সাধারণত রক্ত দুষ্টি না হলে শরীরে কিন্তু কালচে ভাব আসে না, জ্বর আসবে না। তখন এখানে আমরা কি ওষুধ দিতে পারি, কি ওষুধ দেওয়ার দরকার ছিল? কোন একজন কোন শুনি কি ওষুধ দেওয়া দরকার ছিল? সূচের খোসা খাওয়ার পর তার ইনফেকশন হয়ে জ্বর আসছে। লিডাম্পল। কে বলছেন? মাসুদ করিম। ভালো, এরকম সাহস থাকা ভালো। আসলে তো লিডাম্পল ভাবার কথা, কিন্তু এত শীত, এত অবস্থা, কাপড় চোপড় দিয়ে জড়ানো অবস্থা দেখলাম, প্রচন্ড জ্বর উঠছে। তখন একটু চিন্তা করলাম যে হৃদয়ের রোগীরা যদিও তার জৈব তাপের অভাব থাকে, তদুপরিও সে শীতেই তার লক্ষণগুলোর উপশম পায়। ভাবলাম তো খটকা লাগলো, তো আমি তার ভাইকে বললাম যে আমি জিজ্ঞেস করছি রুগীদের যে কি এর কি ব্যথা করে করে, তো রুগীর জব যাই কইবেন তাই কয়। আমি তো আবার এর একদম সাইকিয়া নেই যে বললেই বিশ্বাস করি না, এটাও কিন্তু আমার একটা হ্যাবিট। আমি একদম নিজের মতো করে, যদি এটা আমার কাছে গ্রহণযোগ্য না হয় ততক্ষণ আমি এটা বের করতে চাই, আসলটাই নিতে চাই। তখন যাচাই করার জন্য তার ভাই পাশে বসেছিলাম, আমি এক কাজ করেন তো, ওর হাতটা ধরেন তো দেখি। আমি একটু দূরে গিয়েছিলাম, যে বলো যখন সে হাত বের করে দূরে ইয়ার নিচে চাইছে, ধরতে গেছে, হাতটা সরাই ফেলছে, টুকি নেই। আমি আর কিছু না বলে এখন কি দিতে পারি? এখন নীরব তো বলছিলেন, নীরব হয় নাই, তাহলে এখন কি দিব? স্পর্শকাতর হিসাবে তো ল্যাকটিস আসছে। হাতটা নিজে হাতটা সরাই ফেলছে, শীত। তখন গিয়ে আমি হিপার সালফার বানাই নিয়ে আসলাম। হিপার সালফার দেওয়ার পর আপনার মনে হয় না যে 20 মিনিট হয়েছে, এবং ঘাম যে জ্বর সেরে দিছে। এইগুলা কিন্তু নিজেরও কিছু বিচার বিবেচনার প্রয়োজন আছে, এবং এইটা তো আমরা যে যত বই পুস্তক পড়বো, এই যে জ্ঞানটা আমরা আহরণ করব, খালি বই পুস্তক ভিত্তিক এগুলো সীমাবদ্ধ রাখলে চলবে না। নিজের কিছু উপলব্ধি, বিচার বিশ্লেষণ বুঝতে হবে। কারণ লিডামে এরকম করে এরকম স্পর্শকাতরতা নাই। আর সুসের গোদানোর পরে মসজিদ দিয়ে কম্প দিয়ে জ্বর এলো, পাইকে লো, এরকমও কিছু নাই। তখন জ্বর পাইকে গেছে, এই অবস্থায় জ্বর এসে গেছে, প্রচন্ড শীত। তখন এটা সাইকেলে থেকেই আমি এই বললাম যে তার বাইরে জ্বর আছে হাতটা, জ্বর এই অবস্থা দেখলাম। তখন এবার দিলাম, সঙ্গে সঙ্গে জ্বর কমে গেল। এই কেমন দেন ওষুধের চরিত্র খুঁজলে পাওয়া যাবে না, এরকম মনে হয় না। একটা অদ্ভুত বিষয়, আমার কাছে একদম সিভিলিটিক, সদ্য সিভিলিটিক অ্যাটাক হওয়ার পর তার রিক্সা থেকে নামছে। আমি এসে অনেক আগের কথা, বহু আগের কথা, রিক্সা থেকে নামছে, আমি বসে 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 আসতেছে, দাঁড়ায় আসতে পারে না। আমাকে দিয়ে দিয়ে আসতে আসতে এসে আমার চেয়ারে এসে বসলো চেম্বারে। কি ব্যাপার? সিরিয়াস অবস্থা। কিসের জন্য? তো বুঝলাম পেয়েছে মানে নিশ্চিত ধরনের ক্ষত।
কি দিল, খারাপ কাজ করে আসছে, এরপরে এটা হয়েছে। তখন এনে সাধারণত ইনিমেনে বলছেন যে এটাকে মার্সুল দিয়ে ট্রিটমেন্ট করা। আমি বললাম কি কাগজ সিরিয়ে এটা পেঁচাইছি, ওই যে আমরা চিন্তা কাটি করে না, এরকম মাঝখানে দুই ভাগ করতেছি, এরকম করার জন্য আর কি। আমি যখন এইরকম দুই দিক থেকে কাগজটা ভাগ করে দিয়েছি, আপনার এই মোছানোর পর চিন্তা কাটির মতো হয়েছে না দেখতে, এটা দেখে বলতেছিল না। আমি কি করবো সেটা তাকে বলি নাই। আর কি করবো সেটা তো যে এত স্পর্শকাতরতা, তারপরে এই দৃশ্য দেখে পরে আমি আর কিছু না বলে তারও হিপার দিয়েছিলাম। আর স্পষ্ট মনে আছে এই জায়গা থেকে সে ব্যথা হয়ে গেছে। যে আসলে হোমিওপ্যাথি প্রত্যেকটি ওষুধ একটা অদ্ভুত বিষয়, কারণ প্রত্যেকটি তো একটা মানুষ এক একজনের চরিত্রের সাথে সম্পৃক্ত থাকে। এই হলো বিষয়। এই জন্য আমরা ধারণায়ও নিতে হবে। পড়ার থেকে জ্ঞান বৃদ্ধি হওয়া মানে কি এই বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা না, নিজের কেউ আত্ম উপলব্ধি করা, বুঝতে চেষ্টা করা কি হতে পারে, কোন দিকে কি করে আমি কি করতে পারি। আচ্ছা, আছে যা হোক, তাকে সহজে রক্তপাত হচ্ছে। রসগুটির মতো দেখতে উদ্দেশ্যমূহ রক্তপূর্ণ থাকে, বড় বড় ফুসকার আকার ধারণ করে, দেখতে পুড়ে যাওয়া ফুসকার মতো দেখায় এবং জ্বালা করে। ঠোঁট লাল বর্ণ, সালফার টিউবারকুল নামের মতো বেলের মতো ঠোঁট লাল বর্ণ আছে। আচ্ছা, হ্যালো, শুনতে পাচ্ছেন? কি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কানেকশন চলে গেছিল, আউট হয়ে গেছিলাম। গলদেশ পানি পানি পানির পর বমন ইচ্ছা, গলদেশের টাটানি ব্যথা, বাম দিকে বৃদ্ধি, গলায় কোনো প্রকার প্রদাহ উপস্থিত হলে যে কোনো প্রকারের তরল পদার্থ গিলতে গেলে বৃদ্ধি, বিশেষত গরম পানি। তাই রোগী ঠান্ডা কিছু চায়, এতে উপশম পায়। তবে তরল পানি অপেক্ষা শক্ত খাবার অনায়াসে গিলতে পারে। লাইকর রোগীর গরম পানি উপশম লেগেছে, রোগী গলপীড়া বাম দিক থেকে শুরু হয়ে ওখান থেকে ডান দিকে প্রসার লাভ করতে পারে। রোগী প্রচন্ড দুর্বল ও অবসন্ন হয়ে পড়ে। এখানে একটি কথা মনে রাখা উচিত যে লেগিসিসের রোগী সমস্ত পীড়ায় যতটুকু দুর্বল হওয়ার কথা তার চেয়ে প্রবল দুর্বল্য প্রকাশ পাওয়াই প্রধান। ডিপথেরিয়া, টনসিলাইটিস,
গলদেশের যাবতীয় পীড়ার লক্ষণে তা প্রকাশিত হয়। এখন কথা হলো, গলদেশের পীড়াটি যদি বেলেডোনার রূপ নিয়ে শুরু হয় এবং বেল প্রয়োগে কেবল জ্বরটি আরোগ্য হয়, কিন্তু সূরার প্রভাবে দেখা গেল প্রদাহের অবস্থা আরোগ্য না হয়ে বরং বৃদ্ধি পেয়েছে, তখন ভাবতে হবে হয়তো লেগিসিসের অবস্থা এসেছে। এখানে আমরা এই অবস্থার জন্য কেবল সূরা কেন, অনেকাংশে সিফিলিস দোষে দায়ী করা যায়, কেননা সবকিছুরই প্রচন্ডতা সিফিলিস দোষ ছাড়া আসে না। সুতরাং এমন অবস্থায় উপর উল্লেখিত যে কথাগুলো বললাম, লেগিসিসের হ্রাস বৃদ্ধির লক্ষণ সহ গলদেশে মৃদু স্পর্শে বৃদ্ধি এবং চাপে উপশম, তখন লেগিসিসই একমাত্র ওষুধ হয়ে থাকে। টনসিল যে মনে করেন গলায় প্রদাহ সহজ হয় না, গেলা যায় না, কিন্তু চাপ দিয়ে ধরলে আবার উপশম লাগে, এই যে একটা বিষয়। অনেকে তো উপশম যেভাবে আসবে এটাও ঠিক, যে ওষুধের যে উপশম গুলা হয় সেই উপশম গুলা জীবনী শক্তি কিন্তু তার ওইভাবেই প্রভাবিত করে। যে আপনার বুদ্ধির সময় বলে যে এটা করতে চাই, আজ আমি করতে গেলাম এই জিনিসটা উপশম পাওয়ার জন্য গলায় চাপ দিলাম, সেটা কিন্তু ইঙ্গিত আসে এই জীবনী শক্তির কাছ থেকেই। আমরা ওইভাবেই চিন্তা করতে হবে। সবকিছুরই প্রচন্ডতা সিফিলিস দোষ ছাড়া আসে না। সুতরাং এমন অবস্থায় প্রয়োগিত লেগিসিসের হ্রাস বৃদ্ধির লক্ষণ সকল দেশে মৃদু স্পর্শে বৃদ্ধি এবং চাপে উপশম হয়, তখন লেগিসিস একমাত্র ওষুধ হয়ে থাকে। টনসিল প্রদাহ বলি, ডিপথেরিয়া বলি, বা যে কোনো ধরনের প্রদাহ গলদেশের প্রদাহিক পীড়ার কথা বলি না কেন, লেগিসিসের রোগীর লেগ কিনি নামের মতো বারবার ঢুক গেলার প্রবৃত্তি দেখা দেয় এবং তাতেই পীড়ার বৃদ্ধি ঘটে। তবে পার্থক্য এই, লেগ কিনি নামের মতো রোগ লক্ষণের বারবার পার্শ্ব পরিবর্তন লেগিসিসে নাই। লেগিসিসে যেটা হয় তা পীড়ার বাম দিকে আক্রমণ ঘটে এবং তা ডান দিকে প্রসারিত হয়, এই পর্যন্তই। লেগিসিসে মামস বা কর্ণফুল প্রদাহ সংঘটিত হয়। লেগিসিসের গলদেশের যাতনায় এক প্রকার গলা সুরসুরি কাশির উদ্রেক হয়, দম আটকানো কাশি, তৎসহ ডোক গেলার প্রবৃত্তি এবং তাতেই বৃদ্ধি। লেগিসিসে ডিপথেরিয়া বা গলক্ষত বারবার সংঘটিত হওয়ার অবস্থা দেখা যায়, কাহারও বা পুরাতন ভাবেও থেকে যেতে দেখা যায়। মুখের ভেতর প্রচুর লালা জমে, তা দড়ির মতো হয় এবং টেনে টেনে বের করতে হয় কেলিবাইক্টোমিকামের মতো। এই ধরনের খালি একটা সাপ দেখে কেলিবাইক্টোম প্রয়োগ করারও আছে, ঝামেলা আছে। আমি এমন অবস্থা আর্জেন্টিনায় কাজ পাইছি, আমরা শুধু এটাই কেন, এই সাপ হাইড্রাইটিসে লক্ষ্য করা যায়, লাইকোপোডিয়ামেও এরকম সাপের কথা বলা আছে। শুধু একটা লক্ষণ দেখেই কিন্তু আমরা অগ্রসর হব না। আবার যদি খুব ডিপ ক্ষত থাকে, শরীরের ক্ষত একটু ছিদ্র করা, মানে অনেকটা ডেবে গেছে নিচের দিকে দূরবীনের মতো, তাহলে সেই ক্ষেত্রে আপনার কেলিবাইক্টোম একটা ভালো ওষুধ হয়ে থাকে। মোট কথা, গললক্ষণের আক্রমণ যদি বাম দিক থেকে শুরু হয়ে ডান দিকে গতিপ্রাপ্ত হয়, তবে লেগিসিস সম্বন্ধে নিশ্চিত হওয়া যায়। এবং অনুরূপ অবস্থায় জিহ্বা প্রদাহে, এমনকি জিহ্বার ক্যান্সারেও লেগিসিস প্রয়োগ করা যায়। লেগিসিসের গলক্ষতের রোগীর উহার আনুষঙ্গিক লক্ষণ হিসেবে শিরপীড়া দেখা দেয় এবং কেবল চিত হয়ে শয়নে রোগী আরাম পায়, তাছাড়া অন্য যে কোনো পাশে শুলে বৃদ্ধি। আর গলক্ষতের জন্য যে চটচটে লালা জমে, তা এমন বিশ্রী ধরনের যে রোগী তা না পারে গিলতে, না পারে বাইরে ফেলতে, রোগী অত্যন্ত গলা খাকার দিতে থাকে। কণ্ঠনালীর মানে ফেরিংসে কিছু সময়ের পক্ষাঘাত, কোনো খাদ্য গলায় আটকে যায় এবং গিলতে খুব চেষ্টা চললে তখন কাশি ও বুকের মাঝে আক্ষেপের সৃষ্টি হয়, শ্বাস প্রশ্বাস কার্যে ব্যাঘাত সৃষ্টি হয়। ডিপথেরিয়াতে এই অবস্থা লক্ষ্য করা যায়। আর একটি বিষয় মনে রাখা উচিত যে লেগিসিসের রোগীকে যদি উপযুক্ত শক্তিতে ওষুধ প্রয়োগ না করে নিম্ন শক্তি দিয়ে চিকিৎসা করা হয়, তাহলে ডিপথেরিয়ার পর রোগীর পক্ষাঘাত লক্ষণও আসতে পারে। এই জিনিসগুলা কিন্তু খুবই বিবেচ্য বিষয় এবং রোগীর উপর যে বিষক্রিয়ার সৃষ্টি হবে তা চিরকালই থেকে যেতে পারে। সুতরাং অযথাও যেন লেগিসিসের অপপ্রয়োগ না ঘটে। গললক্ষণে লেগিসিসের একটি চির
স্মরণীয় লক্ষণ রয়েছে, আর সেটি হলো ডাক্তার হিরিং এর ঔষধের বিচূর্ণ পদ্ধতি অনুসারে টিএক্স ক্রম পর্যন্ত প্রস্তুত করে নিজে প্রবিং শুরু করে দেন। ফলে এর বিষক্রিয়ায় দরুন হেরিং সারা জীবনের জন্য গলার বোতাম লাগানোর সৌভাগ্য হতে বঞ্চিত হয়েছিলেন। এখন দেখুন এই ঔষধটির এই লক্ষণটির আবার লিগেসিজের আরেকটি বিশিষ্ট লক্ষণ রূপে জায়গা করে নিয়েছে, যার জন্য দেখা যায় লিগেসিজের রোগী গলার বোতাম, টাই ইত্যাদি লাগাতে গেলে খুবই অস্বস্তি বোধ করতে থাকে। শুধু তাই নয়, যে কোনো বন্ধনী শরীরের যে কোনো জায়গায় লাগানো হোক না কেন লিগেসিজের রোগী অস্বস্তি বোধ করবেই, এবং এটিও একটি মনে রাখার মতো বিশিষ্ট লক্ষণ। যেমন প্যান্ট টাইট করে পরা বা পেটিকোটের নিয়ে খুব টাইট করে বাঁধ দেওয়া, এই সমস্ত বিষয়গুলো শরীরে কোনো টাইট জামা পড়তে পারে না লিগেসিজের রোগীরা। গলদের সংক্রান্ত পীড়ায় লিগেসিজের সঙ্গে কিছু ওষুধের পার্থক্য তুলে ধরলে সবচেয়ে ভালো হবে। যেমন স্পর্শকাতরতা লক্ষণ হিপার ও লিগেসিস কোনো অংশে কম না হলেও লিগেসিসের অবসাদ ও ব্যাকুলতা হিপারে নাই। এবার গরমে উপসম্বোধ লিগেসিসে তাতে বৃদ্ধি। তাছাড়া নিদ্রান্তের বৃদ্ধি লিগেসিসের নির্দিষ্ট হিপারে নাই। তাছাড়া হিপার প্রচন্ড ক্রোধী, শীত কাতর ও ঘর্মপ্রবণ। মারকে নিজে এবং আক্রান্ত স্থানে গরম ঠান্ডা কোনোটাই সহ্য করতে পারে না। মাকে জিহ্বার লক্ষণই গুরুত্বপূর্ণ। লাইকোলিগেসিসের পরিপূরক হলেও হ্রাস-বৃদ্ধির মাঝে পার্থক্য পরিলক্ষিত হয়। লাইকোর গরমে উপশম, লিগেসিসের তাতে বৃদ্ধি। লাইকোতে পেটে পূর্ণতা বোধ বিকাল ৩টা-৪টায় হতে রাত্রি ৮টা পর্যন্ত বৃদ্ধি, এবং রোগক্রম ডান দিক থেকে শুরু হয়ে বাম দিকে যায় বা ডান পাশেই থাকে। নিদ্রার মধ্যে বা পরে বৃদ্ধি। লাইকো, বেল, মার্কসল ইত্যাদির সঙ্গে লিগেসিসের কিছু পার্থক্য তুলে ধরি। লাইকো রোগীতে প্রাতে নিদ্রা ভঙ্গের পর সামান্য মাথাঘোরা ব্যতীত অন্য কিছু লক্ষ্য করা যায় না। তবে লাইকোর শিশু রোগী নিদ্রার পর মেজাজ খারাপ থাকে। এটা আগে আপনার বলেছি একবার, এটা বলার প্রয়োজন নাই যে নিদ্রা ভঙ্গের পর অপ্রস্তুত অবস্থা থাকে, কিছু বুঝে না, জ্ঞান শূন্য অবস্থায় থাকে, যাকে কাছে পায় তাকে লাথি ছুটতে থাকে, কিছুক্ষণ সে প্রকৃতস্থ হয়। পরে সে মার্সেলের বৃদ্ধির কারণ নিদ্রা নয়, সর্বতভাবে শয্যার গরমে বৃদ্ধি পাওয়া। বিছানার গরমে মার্গে সর্বরকম বৃদ্ধি ঘটে। ঘর্মস্রাব, দুর্গন্ধযুক্ত লালাস্রাব ইত্যাদিতে রোগী অতিষ্ঠ হয়ে ওঠে, কিন্তু লিগেসিসে তা হয় না। তবে গুমট আবহাওয়ায় উভয়েরই বৃদ্ধি ঘটে, এবং নিদ্রার শেষে দুর্গন্ধ নিশাঘর্মের জন্য রোগী নিজেই বিরক্ত বোধ করে। সুতরাং প্রতার ন্যায় স্রাবাদি লক্ষণে লিগেসিস কেলিবাইক্রোমিকামের সদৃশ হলেও কেলিবাইয়ের ক্ষত অল্প জায়গায় অথচ গভীর ছিদ্রকরণের ন্যায় হয়ে থাকে। রোগী শীত কাতরে হয়। লেকিনি নামের কথা পূর্বেই উল্লেখ করেছি। গলার পীড়ায় এমন কার্বোলিগেসিসের ন্যায় নিদ্রার পর বৃদ্ধি থাকলেও এমন ঔষধ নির্বাচনের পার্থক্য হলো উহার নাক বন্ধ হয়ে যাওয়া এবং শ্বাসকষ্ট নির্দিষ্ট। এমন শীত কাতরে এবং গোসল ও ধৌত কার্যে বৃদ্ধি। এমনের আক্রমণ দক্ষিণ দিকে, লিগেসিসের বাম দিকে। এদের একটির পর আরেকটি প্রয়োগ করা চলে না, এরা পরস্পর শত্রু ভাবাপন্ন ঔষধ। আর কেলি গ্রুপের ঔষধগুলোর সূচ ফোটানো ব্যথার দ্বারা পার্থক্য নির্ণীত হয়ে থাকে। লিগেসিসে খামখেয়ালি ক্ষুধা লক্ষ্য করা যায়, কখনো খেতে চায়, কখনো চায় না। দুধ খেতে চায় কিন্তু পেটে সয় না। মদ্যপান ও ঝিনুক খেতে দুর্দম্য আকাঙ্ক্ষা, এইগুলো তো আর এখন দেখা যায় না। মদ পান আছে আর কি। রুটি খেতে চায় না, পিপাসা হয়, কিন্তু পানের পর বমি। পেট খালি হলে ব্যথা হয়। খেলে উপশম। এই খেলে উপশম বহু ওষুধই আছে, অনেক ওষুধ, এনাগার্ডিয়াম, মেডোরিনাম, পেট্রোলিয়াম আছে, অনেক ওষুধই আছে। যাই হোক, সে বিচার্য বিষয়। এবং শুয়ে পড়লেও উপশম হয়। তবে আহারের কয়েক ঘন্টা পরেই আবার পেট ব্যথা ফিরে আসে। অম্ল জাতীয় খাদ্য অসহ্য, কেউ আবার
পছন্দ করে, শামুক ঝিনুক খেতে ইচ্ছা করে, সহ্য না হলেও সর্দি না হলেও মদ ও কফি পানে ইচ্ছা থাকে, এটি একটি টিউবারকুলার লক্ষণ। তলপেট ফাঁপা, স্পর্শকাতরতা যুক্ত, টাইফয়েড জ্বরে পেট ঢাকের মতো ফুলে যায়, পেট অত্যন্ত গড়গড় শব্দ করে, পেটে কাপড়ের স্পর্শ সহ্য হয় না, কাপড় আলগা করতে হয়, যকৃত স্থানে সামান্য আঘাতে ব্যথা অনুভূত হয়, যকৃতে ফোড়া লেগেছে যে নেবার সাথে যকৃতের অনেক পীড়া লক্ষণ দেখা দেয়, যকৃত প্রদাহ, যকৃতে রক্ত সঞ্চয়, যকৃতের বড় হয়ে যাওয়া, যকৃতে গুটি গুটি হওয়া, নোটম্যাগ লিভার যেটাকে বলা হয়, নাটম্যাগ লিভার লক্ষণের আবির্ভাব হতে পারে, যকৃত স্থানে ছুরি দিয়ে কাটার ন্যায় যন্ত্রণা অনুভূত হয়, পিত্ত বমি হয়, রোগী যদি কিছু খায় বমি করে ফেলে, নেবা সহ বিবমিশা, মল সাদা বর্ণের হয়, পিত্ত পাথরি রোগীও এর ব্যবহার আছে, প্লীহা ও যকৃত সংক্রান্ত শোধ, অ্যাপেন্ডিসাইটিস। এই সমস্ত লক্ষণগুলো কোন নাম অনেক ওষুধই আছে, আমাদের বৈশিষ্ট্যটাই মনে রাখতে হবে সবচেয়ে বড় করে। এইগুলা লেখা হইলো কেন, একটা প্রশ্ন যদি থাকে লেখা হলো রোগীর প্রুভিং করার সময় যে সমস্ত লক্ষণগুলো প্রকাশ করে সেগুলো কি লিখবে না? অবশ্যই লাগবে। আর না হলে এই লক্ষণগুলা যদি না লিখে এরকম একটা রোগী যদি আমরা লিখেছি মানুষের লক্ষণ বুঝলাম ঠিকই, কিন্তু তার রোগ লক্ষণ এই সমস্ত দৃশ্য যদি লেখা না হইতো তাহলে এটার গুরুত্ব তো থাকতো না ওষুধটার, যে এটা কোন কোন টাইপের মেডিসিন এটা। মলদার অবরোধক পেশি সংকোচন অনুভব, কোষ্ঠীকামড়ায় কোষ্ঠকাঠিন্য, সর্বান্তের অসরতা, মলদ্বারে মল এসে আটকে থাকে, বেগ হয় না, প্রত্যেকবারে যখনই রোগী হাঁচে বা কাশি দেয় তখনই বেদনা সর্বান্তের উপর দিয়ে ছুটে যায়, অন্তরতে রক্তস্রাব হয়, দেখতে পোড়া খড়ের মতো। আচ্ছা, এর মাঝে ক্ষুদ্র ক্ষুদ্র কালো কণা সমূহ দেখা যায়, অশ্ব ঠেলে বাহির হয়ে আসে, রং বেগুনি বর্ণ বা রক্ত নীল, রক্তস্রাবী অশ্ব, এবং এই রক্তস্রাব হওয়ার পূর্বে রোগীর মানসিক ও শারীরিক নানা প্রকার অস্বস্তিকর অবস্থা দেখা দেয়, যা একমাত্র রক্তস্রাবে উপশমিত হয়। ওই যে রক্তস্রাবের উপশম পাওয়া, ওইটা তার সিভিলিক ধ্বংসমুখী গতির সঙ্গে তাল মিলাই রাখছে টিউবারকুলার দুঃসদ অবস্থা। জননেন্দ্রিয়ে শ্রী জননেন্দ্রিয়ে বিশেষ করে নির্দিষ্ট সময়ে রজস্রাব দেখা যায়, ক্ষণকাল স্থায়ী ক্ষীণ প্রবাহ, স্রাব আরম্ভ হলেই বেদনার সম্পূর্ণ উপশম, ইউপিএম এবং জিঙ্কামেও আছে এই লক্ষণটা। ঋতুস্রাব বাধাগ্রস্ত হলে অর্শ নাক দিয়ে রক্ত পড়া বা মাথার তালু জ্বালা, স্রাবের সাথে রক্তের কালো কালো চাপ নির্গত হয়, সেবাডিলা ভালসিডিলা, এই ওষুধগুলো লক্ষ্য করা যায়। স্রাবী উপশম লেগেছে বিশেষত্ব হলেও কখনো স্রাবের সাথে পেট ব্যথা বা কোমর ব্যথা দেখা দিতে পারে। মোট কথা, লেগেছে শ্রীযন্ত্রের যত লক্ষণই থাকুক, যদি রোগীর মানসিক ও সার্বজনীন অবস্থাটির সাথে সাদৃশ্য না হলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। বাম দিকের ডিম্বাশয়ে অত্যন্ত বেদনা, স্ফীতি এবং কাঠিন্য প্রাপ্তি অবস্থা, পীড়া প্রথমে বাম দিকে আরম্ভ করে ডান দিকে যায় অথবা বাম দিকেই আবদ্ধ থাকে, স্তনদ্বয় প্রদাহযুক্ত ও নীলাভ বর্ণের হয়। লেগিসিদের স্পর্শানুভূতির কাতরতা সম্পর্কে আশ্চর্যজনক বিশিষ্টতা আছে, এ যেন এপিস বেল বা হিপারের মতো স্পর্শকাতরতা যুক্ত নয়। লেগিসিদের কাতরতা যেমন একটি অস্বস্তিকর অবস্থা, ভালো না লাগা বোধ, স্নায়বিক ধরনের, যেমন গলায় কাপড় জড়াতে অস্বস্তি লাগা, পেট বা কোমরের স্থানের কাপড় যাতে ওইখানে স্পর্শ না পায় সেই ভয়ে কাপড়খানি আলতো করে সরিয়ে রাখা। এই অবস্থাটি লেগিসিদের একটি বিশিষ্টতা যা অন্য ওষুধে নাই। লেগিসিদে বস্তিকুটরের বেদনা উপরের দিকে যায়, কখনো কখনো ঢেউয়ের ন্যায় মনে হয় এবং তা উপরের দিকে
উঠে গলা চেপে ধরে। ঋতুস্রাব থেকে থেমে থেমে হয়, ওইরূপ একদিন অন্তর হতে থাকে এবং যেদিন স্রাব হয় না সেদিন ব্যথা বা মাথা ধরা দেখা দেয়। স্রাব থেমে গেলে ডিম্বকোষে ব্যথা হয়। বিশেষত বাম ডিম্বকোষে এবং তার সঙ্গে মুখরোধ বা বমনক্রিয়া চলতে থাকে। ঋতুস্রাব যখন বেশি পরিমাণে হয় তখন রাত্রিতে শীতবোধ ও দিনের বেলায় তাপের ঝড় উঠতে থাকে। স্রাবের বৈশিষ্ট্য অনুযায়ী লেকিসিসের মাতৃদুগ্ধ পর্যন্ত বেগুনি, সবুজ বা রক্ত নীল বর্ণের হয়। রজনিবৃত্তিকালে সালফারের মতো লেকিসিসও উপযোগী হয়ে থাকে এবং সালফারের ন্যায় জ্বালাভূত লক্ষণ লেকিসিসে থাকলেও পার্থক্য এটাই, লেকিসিসের বাচালতা, তার বৈশিষ্ট্য স্পর্শকাতরতা ও হ্রাসবৃদ্ধি উল্লেখযোগ্য। গর্ভকালে লেকিসিসের পায়ের শিরাগুলোর প্রদাহ লক্ষণ দেখা দেয়, স্ফীত হয়ে ওঠে। স্মৃতিগুলো ভেরিকোজ ভেন্স বলা যাকে বেগুনি বা আরক্ত নীল বর্ণ ধারণ করে, স্পর্শদেশী হয় কিন্তু জোর চাপে উপশম ঘটে। প্রসবকালে বেদনার সাথে কণ্ঠনালীতে চেপে ধরার অনুভূতি, যেন দম বন্ধ হয়ে থাকে। যৌন বিষয়ক ইন্দ্রিয়গুলোর অতিশয় উত্তেজনা দেখা দেয়, হস্তমৈথুনের প্রবল ইচ্ছা। আচ্ছা, শ্বাসযন্ত্রের বেলায় দেখেছি যে শ্বাসযন্ত্রের বিশিষ্টতা হিসেবে এক চমৎকার লক্ষণ লক্ষ্য করা যায়, যেমন নাক বা মুখের কাছে কিছু নিলেই শ্বাস প্রশ্বাসে বিঘ্ন ঘটে, একটা স্নায়বিক দম বন্ধের ভাব দেখা যায়। রোগীর পাখার বাতাস পছন্দ করে, তবে তার দূর থেকে ও আস্তে আস্তে হতে হবে। দ্রুত চায় এবং মুখের কাছে চায় সেটাও হতে হবে, সেটার জন্য কার্বোলিজ উপযোগী হয়। শ্বাসকষ্টের সাথে মাথা গরম হয়ে ওঠে এবং দেহ হয় বরফ শীতল। ঘুমাতে গেলে শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যায়। আপাতত সুস্থ অবস্থাতেও রোগী নিদ্রা যাবার সময়ও দম বন্ধ হয়ে জেগে ওঠে। এমনকার গ্রিন্ডেলিয়া, ডিজিটালিস, লেকিনিনাম, ওপিয়াম ওই ওষুধগুলোতেও রক্ষা করা যায়। হাঁপানি ও বুক ধরফর করা নিদ্রাকালী বৃদ্ধি পায় এবং এত বৃদ্ধি পায় যে রোগী ঘুম ভেঙে জেগে উঠে সম্মুখ থেকে ঝুঁকে বসে থাকে, অন্য কোনো উপায় উপশম পায় না, কিংবা বিছানা হতে লাফিয়ে উঠে মুক্ত জানালার দিকে ছুটে যায়। হৃদযন্ত্রে অগ্রভাগে খিল ধরার ন্যায় কষ্ট হয়। শুষ্ক শ্বাসরুদ্ধকর কাশি থেকে থেকে আবির্ভাব হয়, কণ্ঠনলী স্পর্শে বেদনাযুক্ত হয়, গলায় চিপিয়ে আটকে থাকার মতো অনুভূতি লক্ষ্য করা যায়। এটা আবার এন্ডোকার্ডিয়াম আছে। নিউমোনিয়ায় বাম ফুসফুস আক্রমণ করে। মোট কথা, নিদ্রায় বা নিদ্রান্তে বৃদ্ধি, এ কথা যেন কখনোই আমাদের ভুল না হয়। অঙ্গ প্রত্যঙ্গে লেকিসিসের আক্রমণের বাম দিকে হলেও নিম্নাঙ্গে দক্ষিণ দিকেও আক্রমণ ঘটে, ফলে দক্ষিণ পাশের সায়াটিকার আক্রমণ দেখা যায়। শয়নে উপশম হয়। প্রসবের পর পা ফুলে ভেরিকোজ ভেইন বেদনাযুক্ত হয়ে ওঠে। লাইকোড মাঝে ওই লক্ষণ আছে। গর্ভাবস্থায় পদদ্বয়ে শোথ, প্রস্রাব কালো বর্ণ ধারণ করে। পায়ের দীর্ঘাস্থিতে বেদনা, এই অবস্থা গড় লক্ষণের পর হতে পারে। মেরুদণ্ডের সর্বনিম্নস্থ ত্রিকাস্তির স্নায়ুশূল ব্যথা, বসা থেকে উঠতে গেলে বৃদ্ধি, পৃষ্ঠদেশ হতে হাত, পা, চক্ষু প্রভৃতি স্থান পর্যন্ত সূত্রসমূহ বিস্তৃতি রয়েছে এমন অনুভূতি। বাম অঙ্গে পক্ষাঘাত, বাম হস্ত অসার, বিশেষত সন্ন্যাস রোগের পর হাত পায়ের সন্ধিস্থল মচকে গিয়ে নীল বর্ণ দেখালে উপযোগী। আর্নিকা লিডাম, কিন্তু অবস্থায়, মারাত্মক অবস্থার ক্ষেত্রে এগুলা লিখেছিদের বিষয়টা। হাতের তালু ও পায়ের তলায় জ্বালা, তবে হাতের ও পায়ের তলার জ্বালা তার থেকে সবচেয়ে বিশিষ্ট হলো পা ঠান্ডা থাকার বিষয়গুলো। যখন রক্তচাপ হতে থাকে মস্তিষ্কের দিকে, তখন লিখেছে পা গুলো ভীষণ ভাবে ঠান্ডা হয়ে যায়। নিদ্রা, লেগেসিসের রোগী নিদ্রা আসলেই লক্ষণগুলোর বৃদ্ধি ঘটে। নিদ্রা যত স্থায়ী হয় লক্ষণগুলো ততই বৃদ্ধি পেতে থাকে। জেগে উঠে তখন রোগী নিজেকে ধিক্কার দিতে থাকে কেন সে নিদ্রা গিয়েছিল। এমনকি সুস্থাবস্থাতেও রোগী নিদ্রা যাওয়ার সময় দম বন্ধ হয়ে জেগে উঠে। সেপটিক ফিভার, টাইফয়েড, টাইফাস, ম্যালেরিয়া সকল প্রকার জ্বরেই
ব্যবহৃত হতে পারে লেগিসিস। তবে বিশিষ্টতা হলো লেগিসিসে প্রথমে পৃষ্ঠদেশে জ্বরের শীত প্রকাশ পায়, নিদারুণ দুর্বলতা, পাগুলো বরফ শীতল, উত্তাপের ঝলক ও তপ্ত ঘর্মাবস্থা। বৎসরান্তে জ্বর ফিরে আসে, প্রতি বসন্তকালে উপযুক্ত সময় জ্বর ফিরে আসার বিভিন্ন রোগ লক্ষণ গুলো ফিরে আসে। কার্বোভেজ, নেট্রাম সালফার, কুন্ডেন জ্বর, অবরুদ্ধ জ্বর, কুন্ডেন জ্বর অবরুদ্ধ জ্বর। জ্বর অবস্থায় রোগী নিদ্রা বেশে থাকে বা বিড়বিড় করে প্রলাপ বকে, মুখমণ্ডল বসে যায়, নিম্ন জল ঝুলে পড়ে, জিহ্বা শুষ্ক কালো কাঁপিতে থাকে, কষ্টে জিহ্বা বের করতে গেলে দাঁতের গোড়ায় আটকায়, চোখের সাদা অংশ হলদে বা কালো রঙের হয়, শীতল ঘর্ম দেখা দেয় এবং তাতে হলদে বা লাল রঙের ছোপ পড়ে। টাইফয়েড রোগীর প্রথম লেগিসিসের লক্ষণে জ্বর আসে না। প্রথমে জ্বরটি ব্রায়ো ও জেলস এদের মতো রূপ নিয়ে আসতে পারে। যদিও এই দুটি ওষুধের টাইফয়েডের লক্ষণ আছে, তথাপি জ্বরের শুরুর বিষয়টি এদের ধীর গতি সম্পন্ন এবং তরুণ প্রকৃতির হওয়ায় ক্ষতির সম্ভাবনা কম থাকে, তাই ভয়ের কোনো কারণ থাকে না। কিন্তু তা হলেও এদের দ্বারা যখন রোগীর আরোগ্য না এসে তারা দুষ্ট শারীরিক অবস্থার জন্য যখন কোনো পরিণতির দিকে অগ্রসর হয়, তখন হয়তো দেখা গেল কারো মস্তিষ্ক বিকৃতি বা মস্তিষ্ক প্রদাহ বা কারো গলক্ষত ইত্যাদি জটিল লক্ষণগুলোর দিকে অগ্রসর হতে। সুতরাং রোগটি যদি লেগিসিসের লক্ষণে উপনীত হয়, তাহলে দেখা যাবে যে রোগী হয়তো প্রথম নিদ্রার মাঝে বা নিদ্রা ভঙ্গের পর ভুল বকতেছে, ক্রমে কথা বৃদ্ধি পেতে থাকে, কথার জোর নেই, তবু বিড়বিড় করে বকতেই থাকে, বিষয় থেকে বিষয়ান্তরে নিরন্তরে বকেই যেতে থাকে, দ্রুততার সাথে কথা বলে, জিহ্বা বের করতে বললে দাঁতের গোড়ায় আটকায়, জিহ্বা কাঁপতে থাকে, ময়লা সঞ্চয় হয়, শীতল রক্তাক্ত ঘর্মস্রাব হয়, নিম্ন জল ঝরে পড়ে, নিদারুণ অবসাদ দেখা যায়, দুর্গন্ধ তরল মল ত্যাগ করে, শক্ত মলেও দুর্গন্ধ থাকে, এমনকি সকল স্রাবই দুর্গন্ধ হয়ে ওঠে এবং অবশেষে শয্যাগত এসে দেখা দেয়। অনেক বিষয়ে বলে শেষ করা যায় না, অনেক বড় মেডিসিন। আজকে এই পর্যন্ত রেখে দিই নাকি রফিউল সাহেব? জি স্যার, অনেক সুন্দর আলোচনা হয়েছে এবং দীর্ঘক্ষণ ধরে আলোচনা হলো এবং রাত্রি হয়ে গেছে অনেক। আজকের মতন সেটাই বলতেছি, এখানে শেষ করুন স্যার। তাহলে এখানে শেষ করে দিই নাকি?